ডাটা টাইপ গুলো দেখানো হয়েছিল, ফাইনাল, কনস্ট্যান্ট, হুম হুম, তারপর কিওয়ার্ড নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড নেম, হ্যাঁ হ্যাঁ। আর আপনার হচ্ছে ফাইল হ্যান্ডলিংটা দেখানো হয়েছিল। ওকে, তো ওপি ফুল মিনিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অনেকে ওপি বলে, অনেকে উপ বলে, আবার অনেকে উপস বলে, হ্যাঁ। তো এটার বেসিক নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখান থেকে আসছে হচ্ছে ওপি। সাথে যে এসটা আছে সেটা অনেকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্ট্রাকচার। তো এই কারণে উপস নামে আর কি পরিচিত হয়ে গেছে। তো যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ওপির বিষয়টা আছে, যেমন ডার্টেও আছে। অ্যান্ড বেসিক্যালি ওপিটা আমাদের কেন প্রয়োজন, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তো ওপির মাধ্যমে কি আমরা আমাদের প্রজেক্টগুলোকে অনেক বেশি ভালোভাবে অর্গানাইজ করতে পারি। আমরা আমাদের প্রজেক্টকে স্ট্রাকচারটা ভালোভাবে মেনটেন করতে পারি, আমাদের প্রজেক্ট যেন আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি যে কোনো একটা কাজ করলে, সে কারণে আমরা মূলত ওপিটা ব্যবহার করি। বাট এই ওপির ভিতরে আপনার ওপিটা যদি আপনি শিখতে চান তাহলে আপনার চারটা বিষয় আগে শিখতে হবে। আমি এখানে একটু কমেন্ট করে নিচ্ছি বেশ কিছু জায়গা, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ওপির যে কনসেপ্ট আমি বলতে পারি, কিবোর্ডের কি হইল, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, 3 নম্বর আছে হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। স্পেলিং ভুল হইতে পারে, অসুবিধা নেই। 4 নম্বর হচ্ছে আমাদের পলিমরফিজম। ওকে, তো এই চারটা বিষয় যদি আমরা শিখতে পারি, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, তাহলে আমাদের ওপির প্রায় 90% কমপ্লিট। অ্যান্ড এটাই হচ্ছে টোটাল ওপির ম্যাক্সিমাম প্রসেস। তো এই যে 1 থেকে 4 পর্যন্ত, ইনক্যাপসুলেশন, অবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, তো এটা হচ্ছে মূলত ওপির আপনার ওপির প্রসেস। এটা কোনো কোড না, এটা আপনার কোনো মেথড না, এটা হচ্ছে একটা প্রসেসের নাম। তো ওপির শুরুতেই আমরা যেটা দেখি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে আসছে কি একটা নাম অবজেক্ট। দ্যাট মিনস ওপির হচ্ছে আলটিমেট গোল হচ্ছে অবজেক্ট তৈরি করা বা অবজেক্ট। আমরা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের কথা যদি আমরা বলি, যেমন আমার সামনে ল্যাপটপ আছে, মনিটর আছে, কিবোর্ড আছে। তো এই যে ল্যাপটপ, মনিটর, কিবোর্ড, বা আপনি বলেন যদি গাড়ির কথা বলেন, গাড়ি, মোবাইল, এই যে যত জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমার সামনে কিন্তু ল্যাপটপ নাই, আমার সামনে কিন্তু মনিটর নাই, আমার কাছে কি আছে, ল্যাপটপ অথবা মনিটরের একটা অবজেক্ট আছে। তো আমরা রিয়েল লাইফে আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু এক একটা কি অবজেক্ট। তো প্রোগ্রামিংয়েও আপনি যখন কাজ করবেন আপনার যত কিছু দেখবেন ম্যাক্সিমাম হবে সেগুলো কি অবজেক্ট। তো মূলত অবজেক্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এখন এই অবজেক্ট তৈরি হওয়ার পেছনে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর মধ্যে এই চারটা প্রসেস হচ্ছে আমাদের কাজ করে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে আমরা শুধু যদি অবজেক্ট দেখে দিলে বাকি জিনিসগুলো কোথায় থাকে। বেসিক্যালি বাকি জিনিসগুলো হচ্ছে ইন দ্য বিহাইন্ড দ্য সিন থাকে, ঠিক আছে। তো আমার সামনে যে মনিটরটা আছে, আমি বলতে পারি যে আমার সামনে একটা মনিটর আছে, বাট আমি কিন্তু মনিটরটা দেখতে পাচ্ছি না। এখন বলতে পারেন যে এটা আবার কেমন কথা, যে মনিটর দেখতে পারতেছে না, তাহলে আবার মনিটর কেমনে। অ্যাকচুয়ালি আমার সামনে যেটা আছে এটা কোনো একটা ব্র্যান্ডের একটা মনিটর, তো ওই ব্র্যান্ডটা আমাকে যেটা রিপ্রেজেন্ট করতেছে আমি সেইটা দেখতেছি, অর্থাৎ সে আমাকে একটা ফ্রেম বানায় দিছে, সে একটা ব্র্যান্ডিং করে দিছে, একটা ডিজাইন দিছে, সেইটাকে আমরা দেখতে পাইতেছি। তো আমরা এটাকে বলতেছি কি মনিটর, বাট অ্যাকচুয়ালি কিন্তু মনিটর আমরা দেখতে পাইতেছি না, মনিটর হচ্ছে একটা ক্যাটাগরি, ঠিক আছে। মনিটর হচ্ছে একটা ক্যাটাগরি, এই মনিটরের ভিতরে অনেক ব্র্যান্ড আছে, অনেক কোম্পানি আছে, তাদের নতুন নতুন মনিটর তৈরি করতেছে। তো তারা সবাই মনিটর তৈরি করতেছে এবং আমরা তাদের তৈরি করা মনিটরগুলোকে দেখতেছি। তো আমি বলতে পারি যে আমার সামনে একটা পিসি পাওয়ারের একটা মনিটর আছে, আমি মূলত পিসি পাওয়ারের এই মনিটরটা দেখতেছি, বাট আমি কিন্তু অ্যাকচুয়াল মনিটরটা দেখতেছি না। মনিটরটা হচ্ছে ইন দ্য বিহাইন্ড দ্য সিন একটা অবকাঠামো। অবকাঠামো মিনস হচ্ছে আপনার মনিটরের ভিতরে কিছু ডিফল্ট আপনার প্রপার্টি আছে, যেমন মনিটর হইতে হইলে একটা ডিসপ্লে থাকতে হবে,
সেইখান থেকে কোনো একটা আউটপুট একটা আলো বাইরে হইতে হবে, যেটা আমাদের চোখে আমরা যেন দেখতে পারি। তো এই কিছু ক্যাটাগরি বা এই কিছু কন্ডিশনের ভিত্তিতে আমরা কি বলতে পারি যে এটা একটা মনিটর। এখন এই মনিটরটা যে কোনো মনিটর, কোম্পানি হ্যাঁ। তৈরি করতে পারে। তো যেটা কোম্পানিটা তৈরি করে ওইটা হচ্ছে অবজেক্ট। তার মানে আমাদের সামনে অবজেক্ট আছে, আমাদের সামনে কি মনিটরটা আছে না, অর্থাৎ আলটিমেট যে স্ট্রাকচারটা ওইটা আছে নাই। তো এই যে অবজেক্ট, এই অবজেক্ট তৈরি করতে হলে আমাদের কি তো প্রয়োজন হয়, আমাদের ক্লাসের প্রয়োজন হয়। ক্লাস তৈরি করতে হয় এবং সেই ক্লাস তৈরি করার পরে আমাদের কি হয়, একটা অবজেক্ট তৈরি হয়। তো চলেন আমরা এই লিবের ভিতরে আমরা আজকে যেহেতু টোটাল ওপি নিয়ে কথা বলবো, আমি সবকিছু এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট। ভাই রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড তো হচ্ছে। ওকে, তো লিবের ভিতরে আমরা একটা নতুন ফাইল নিব, নিউ ফাইল। তো আমি এখানে bank.dart নামে একটা ফাইল তৈরি করতেছি, এটা নিয়ে পরে কাজ করব। আর একটা ফাইল তৈরি করতেছি car.dart, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের car.dart। এখন এইখানে আমি মূলত একটা কারের একটা ক্লাস আমরা তৈরি করব বেসিক্যালি। তো আমরা একটা ক্লাস লিখব। ক্লাস তৈরি করার সিস্টেম হচ্ছে আমাদের প্রথমে ক্লাস কিওয়ার্ড লিখতে হয়, ক্লাস, দেন হচ্ছে ক্লাসের নাম। তো আমাদের ক্লাসের নাম হচ্ছে কার, এন্ড কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের কারের ভিতরে যত প্রপার্টিজ গুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হয়। তো এইটা হচ্ছে একটা কি ক্লাস। এখন একটা কারের ভিতরে কি কি থাকতে পারে, একটা কারের ভিতরে আপনার তার চাকা থাকতে পারে। তো আমরা ডাইনামিক টাইপের কিছু একটা নেই, ডাইনামিক হুইল। দেন আমাদের আর কি থাকতে পারে একটা কারের ভিতরে, চেসিস, চেসিস। আমাদের থাকতে পারে ইঞ্জিন নাম্বার, ইঞ্জিন, তারপর সিট, কত সিট, হ্যাঁ। তারপর থাকতে পারে সিট। ওকে, তো এইগুলো হচ্ছে একটা কারের এলিমেন্ট, অর্থাৎ একটা গাড়ির ভিতরে কি কি এলিমেন্ট আছে। তো এইটাকে বলা হয় হচ্ছে ক্লাস। আমরা কিন্তু আমাদের প্রোগ্রামে কখনোই ডিরেক্টলি ক্লাস দেখি না, অথবা আমরা ডিরেক্টলি ক্লাস ইউজ করি না। আমরা ইউজ করি হচ্ছে ক্লাসের অবজেক্ট, এবং অবজেক্ট দিয়েই আমরা কাজ করি। তো এই একটা ক্লাস, এই ক্লাসটার আমাদের যদি ব্যবহার করতে হয়, আমি এইখানে আর কি ডিফাইন করে নিছি যেটা গাড়ির ভিতরে এই এলিমেন্টগুলো থাকবে। এখন ধরেন একটা নতুন গাড়ির কোম্পানি আসলো, সাপোজ বিএমডাব্লিউ। তো বিএমডাব্লিউ এসে করলো কি, বিএমডাব্লিউ একটা নতুন গাড়ি তৈরি করবে। তো আমি এখানে একটা বিএমডাব্লিউ বানাইতেছি, ফাইনাল বিএমডাব্লিউ ইজ ইকুয়ালস টু, ও কি করবে, একটা কার তৈরি করবে, তাই না। ও কার তৈরি করতেছে, আর আমরা অ্যাজ এ পার্সন বা অ্যাজ এ কনজিউমার হিসেবে আমরা ইউজ করতেছি বিএমডাব্লিউ। আমরা ডিরেক্টলি কারটাকে ইউজ করতেছি না, কারটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো বিএমডাব্লিউ কি করবে, এই কারের ভিতরে ওর যে ইকুইপমেন্টসগুলো আছে ওই ইকুইপমেন্টসগুলো দিবে। তো চলেন দেওয়ার জন্য কি করতে হয় আমাদেরকে, যদি আমাদের এই কারটার জন্য কোনো বিল্ড করার সময় বা কারটা তৈরি করার সময় আমাদের কোনো ইকুইপমেন্টস দিতে হয়, তাহলে আমাদের কি করতে হয় বলেন তো, আমাদের কি তৈরি করতে হবে, কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। তো আমরা কি করব, এখানে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করব। কনস্ট্রাক্টর ডিফাইন করার সিস্টেম হচ্ছে আপনার ক্লাসের নামটা লিখবেন, লেখার পর একটা প্যারেনথিসিস দিবেন ফাংশনের মতো করে। এটার ভিতরে দিস ডট হুইল, দিস দিয়ে মূলত এই যে ক্লাসে আছেন ওই ক্লাসটাকে টার্গেট করা হয়। তো আমরা হুইলটাকে নিলাম, দিস ডট চেসিস, দিস ডট ইঞ্জিন, দিস ডট সিট। হুইল, চেসিস, ইঞ্জিন, সিট এগুলোই তো অবজেক্ট না? না, এগুলো অবজেক্ট না, এগুলো হচ্ছে প্রপার্টি, এই ক্লাসের প্রপার্টি। এই কার যদি তৈরি করতে হয় বা এই কারকে যদি ব্যবহার করতে হয়, সচল করতে হয়, তাইলে আপনার এই প্রপার্টিগুলো লাগবে। তো
গাড়ির চাকা হ্যাঁ। ছাড়া তো আর গাড়ি হবে না, চেসিস ছাড়া তো আর গাড়ি হবে না, তো না না, হ্যাঁ এগুলো লাগবে হচ্ছে এই গাড়িটা তৈরি করতে। তো আমি এখানে বলে দিলাম, তার মানে আমরা বুঝতে পারতেছি যে ক্লাস হচ্ছে একটা ইনস্ট্রাকশন বা একটা ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্টের মতো একটা স্ট্রাকচার। এটা কোনো ভিজুয়াল কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা কোনো বস্তুর ইন দ্য বিহাইন্ড দ্য সিন স্ট্রাকচার। তো এটা হচ্ছে একটা গাড়ির স্ট্রাকচার, যে গাড়ির ভিতরে এই প্রপার্টিগুলো থাকবে। এইটা ডিরেক্টলি ইউজ করা যাবে না, এইটা দিয়ে একটা নতুন গাড়ি তৈরি করতে হবে, তারপর সেটাকে ইউজ করতে হবে। তো বিএমডাব্লিউ কি করলো, বিএমডাব্লিউ নতুন একটা গাড়ি তৈরি করবে। তো এখন আর শুধু কার নিলেই হবে না, কারের ভিতরে কারটাকে চালাতে হলে যা যা লাগবে সেগুলোর দিতে হবে। তো এই পার্টগুলো ও ওর মতো করে দিবে। হুইলের ভিতরে ধরেন কিছু একটা প্রপার্টি দিল, চেসিসের ভিতরে একটা প্রপার্টি দিয়ে দিল, ইঞ্জিনের ভিতরে একটা দিল, সিটের ভিতরে একটা প্রপার্টি দিল। এর মাধ্যমে কি করলো, ও একটা নতুন গাড়ি তৈরি করলো। এখন অ্যাজ এ ইউজার হিসেবে আমরা কিন্তু এই বিএমডাব্লিউকে ইউজ করতেছি কিভাবে। আমি ধরেন আমি প্রিন্ট করতেছি, বা আমরা প্রয়োজনের খাতিরে যদি অন্যান্য কোনো ফাংশনালিটি বা লজিক ইউজ করা লাগতে পারে, আমরা কি করব সেটা এই বিএমডাব্লিউর উপরে করব। বিএমডাব্লিউ ডট, ধরুন চেসিসটাকে যদি প্রিন্ট করি তাহলে চেসিস প্রিন্ট হবে, তাই না? এই যে এটা প্রিন্ট হবে। তো আমরা অ্যাজ ইউজুয়ালি ইউজার আমরা অবজেক্ট ইউজ করতেছি, বিএমডাব্লিউকে ইউজ করতেছি, আমরা কিন্তু ডিরেক্টলি কার্ডটাকে ইউজ করতেছি না, কার্ডটা ইন দ্য বিহাইন্ড দ্য সিন একটা স্ট্রাকচারের মতো রেখে দিচ্ছি। আচ্ছা, এখন এই কারের ভিতরে আরো কিছু থাকতে পারে জিনিস, কিছু মেথড থাকতে পারে। সাপোজ আমি একটা মেথড রাখলাম ভয়েড স্টার্ট, তো একটা গাড়ি তৈরি করতে হলে অবশ্যই তো তার স্টার্ট বা ইগনিশন সিস্টেম লাগবে। তো স্টার্ট ভয়েড স্টপ, ঠিক আছে, সেভ। এখন আমরা কি করতে পারি, আমরা চাইলে বিএমডাব্লিউর ভিতর থেকে আমরা স্টার্টটাকে কল করতে পারবো, বিএমডাব্লিউ ডট স্টার্ট, পারবো না। কেন পারবো না, কি হয়েছে এখানে, বিএমডাব্লিউ হোয়াইট, ওকে সেভ। তো আমরা কি স্টার্টটাকে ইউজ করতে পারতেছি, বাট এটাকে আমরা এইভাবে করে দিতে পারবো না। এর কারণ হচ্ছে এটার টাইপ হচ্ছে ভয়েড। এটার টাইপ কি, ভয়েড। ভয়েড মিন্স হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, আর কোনো কিছু রিটার্ন না করলে সেটা প্রিন্ট করা পসিবল না। পসিবল কারণ এই ফাংশন থেকে কোনো কিছু বের হবে না, তাহলে বের না হলে আমরা ওইটাকে কি ব্যবহার করতে পারবো না, জাস্ট এক্সিকিউট করতে পারবো। তো স্টার্টটাকে আমরা এভাবে করে ইউজ করতে পারবো না, বাট আমরা রেখে দিলাম যে বিএমডাব্লিউর ভিতরে স্টার্ট নামে আপনার একটা মেথড থাকবে। তার মানে কি আমাদের একটা স্ট্রাকচার বিল্ড হয়েছে একটা গাড়ির, যেখানে হুইল থাকবে, চেসিস থাকবে, ইঞ্জিন থাকবে, সিট থাকবে, এবং এই গাড়িটা তৈরি করতে হলে আপনার এই এলিমেন্টগুলো লাগবে। পাশাপাশিভাবে আমরা দুইটা মেথড এখানে ইউজ করছি। এই যে একটা সেট অফ ক্লাস, এই সেট অফ ক্লাসটাকে বলা হয় হচ্ছে ইনক্যাপসুলেশন। দ্যাট মিনস ইনক্যাপসুলেশন মানে হচ্ছে একটা ক্যাপসুলের মতো, অর্থাৎ একটা ক্যাপসুলের ভিতরে যদি আপনি একটা ক্যাপসুল খুলে দেখেন, ওটার ভিতরে কিন্তু বেশ কিছু উপাদান থাকবে, গোল 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 বিভিন্ন কিছু থাকবে। ওগুলো আমরা হয়তো নিজেরা বুঝতে পারবো না যে জিনিসটা কি, বাট আপনার ল্যাবে গিয়ে পরীক্ষা করলে দেখবেন যে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, এবং সবগুলোকে একসাথে মিক্স করে একটা ক্যাপসুলের মতো একটা প্যাকেটের ভিতরে দিছে, যেন ওইটা পেটে গেলে আপনার ওই প্যাকেটটা খুলে জিনিসগুলো যেন কাজ করতে পারে। তো এই যে কার্ডটা, এই কার্ডের ভিতরে আমার কিছু প্রপার্টি আছে, কিছু মেথড আছে, কিছু ফাংশন আছে। এগুলো কেন আমরা, এগুলোকে আমরা একটা ক্লাসের ভিতরে একটা প্যাকেট করছি। তো এই প্যাকেজিং সিস্টেমটাকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন, ঠিক আছে? ওকে, এখন এইখানে আমরা স্টার্ট মান নামে যে মেথডটা তৈরি করছি, এই মেথডটা এখানে আমরা ডিরেক্টলি ডিক্লেয়ার করে দিছি, তাই তো? বাট আমরা চাইলে করতে পারি কি, আমি বলতে পারি কার্ডটা যখন বিল্ড হবে তখন এই স্টার্ট যে মেথডটা আছে, তখন এই স্টার্ট মেথডটা ডিক্লেয়ার হবে। মানে বিএমডাব্লিউ যখন ওর একটা গাড়ি তৈরি করবে, এই স্টার্টের ভিতরেও কি দিবে না দিবে সব কিছু বিএমডাব্লিউ ডিফাইন করবে। আমরা কিন্তু এখনও ডিফাইন করতে পারবো না, এখানে আমরা কোনো ফাংশন লিখতে পারতেছি না, ঠিক আছে? এখানে দেওয়ার
সিস্টেম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা কনস্ট্রাক্টরের ভিতরে বলে দিই নেই যে আমাদের স্টার্ট নামে একটা ফাংশন তোমার ডিফাইন করতে হবে যখন তুমি বিল্ড করবা বা যখন তুমি গাড়িটাকে তৈরি করবা। তো এটাকে করার জন্য আমাদের সিম্পলি আমার এখানে জাস্ট বলে দিতে হবে যে দিস ডট স্টার্ট। তো এখানে স্টার্টটা নিবে না, স্টার্টটাকে কি করতে হবে? উপরে নিয়ে যেতে হবে, উপরে নিয়ে যেতে হবে। এবং আরও একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে স্টার্টটাকে এখানে ডিফাইন করা যাবে না। ডিফাইন মিন্স হচ্ছে আপনার যে কোনো ফাংশনের ভিতরে দুই ধরনের ব্র্যাকেট থাকে, একটা হচ্ছে প্যারেনথিসিস, একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট। যখন আপনি কার্লি ব্র্যাকেটটা দিয়ে দিবেন তার মানে হচ্ছে আপনি ক্লাসটাকে ফাংশনটাকে ডিফাইন করে ফেলছেন। তো আপনার কি করতে হবে? আপনার এই ব্র্যাকেট আপনার উঠিয়ে দিতে হবে, কার্লি ব্র্যাকেট, ঠিক আছে? যখন আপনি এটাকে অ্যাজ এ প্যারামিটার ইউজ করবেন, আপনি কার্লি ব্র্যাকেট উঠিয়ে দিলেন। আপনি এখানে বলতে হবে এটা একটা ফাংশন, ফাংশন ফাংশন স্টার্ট অ্যান্ড এটা হচ্ছে ফাংশন স্টপ। তো যখন আপনি ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিলেন, প্যারেনথিসিস অ্যান্ড কার্লি ব্র্যাকেট দুইটাই, তখন আপনি অ্যাজ এ প্যারামিটার হিসেবে ফাংশনটাকে ব্যবহার করতে পারবেন, দিস ডট স্টপ। এখন আপনি চাইলে এইখানে ফাংশনগুলোকে ইউজ করতে পারবেন, স্টার্ট ফাংশন, স্টপ ফাংশন, ঠিক আছে? তো এটা হয়ে গেল কি আমাদের একটা ইনক্যাপসুলেশন। এখানে আমি অ্যাজ এ প্যারামিটার হিসেবে নিছি, এখানে প্যারামিটার হিসেবে না নিয়ে আপনি চাইলে আরও মেথড এখানে কল করতে পারেন, ভয়েড টেস্ট। এই টেস্ট কি করবে? টেস্টের কাজ হচ্ছে সব কিছু কি করবে? ও প্রিন্ট করবে। ধরেন এই উপরে কি কি আছে না আছে সব কিছু সে কি করবে? প্রিন্ট করবে। তো এই যে টোটাল প্রসেস, এখানে ক্লাসের ভিতরে আমাদের প্রপার্টি আছে, প্রপার্টির ভিতরে ফাংশন আছে, ফাংশনের ভিতরে আবার আমরা কিছু মেথড ডিফাইন করে দিছি যেটা অনলি এই ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল। তো এই যে আমরা টোটাল একটা প্যাকেজিং করে আমরা পরবর্তীতে আমাদের অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় ইউজ করতেছি, এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। ওকে, এখন এই ওপির ভিতরে আপনার এই যে আমরা কনস্ট্রাক্টরগুলোকে বিল্ড করছি, এই কনস্ট্রাক্টরের ভিতরে দুই ধরনের কনস্ট্রাক্টর হয়। একটা হচ্ছে আপনার পজিশনাল কনস্ট্রাক্টর, আরটা হচ্ছে নেমড কনস্ট্রাক্টর। তো আমরা এইখানে যেটা ব্যবহার করছি এইটাকে বলা হয় হচ্ছে পজিশনাল কনস্ট্রাক্টর। নেম না, এটা হচ্ছে পজিশনাল কনস্ট্রাক্টর। এটা পজিশনাল। এখন পজিশনাল কেন বলা হইলো এটাকে? পজিশনাল বলা হয়েছে এর কারণ হচ্ছে আপনি এইখানে যে ভ্যালুগুলো দিছেন এই ভ্যালুগুলো অ্যাপ্লাই হবে অ্যাজ এ পজিশন হিসেবে। সাপোজ আমি যদি বলি এখানে যে 12 আছে, এই 12 আমি কেন দিছি? এই 12 দিছি অ্যাকচুয়ালি এই হুইলের জন্য, তাই না? এখন আপনি বুঝবেন কিভাবে যে এটা আমি হুইলের জন্য দিছি? কারণ অ্যাট ফার্স্ট এখানে হুইলকে কি করছে? দিস ডট হুইল করা হয়েছে, অ্যান্ড আমরা এইখানে অ্যাপ্লাই করছি অ্যাট ফার্স্টে 12, ঠিক আছে? চলেন আমরা এখানে এই টেস্টের ভিতরে প্রিন্ট করি হুইলটাকে। অলরেডি করা হয়েছে, ঠিক আছে? তো আমরা এবার এখানে বিএমডাব্লিউর ভিতর থেকে টেস্টটাকে যদি কল করি, সেভ করলাম, এটাকে যদি রান করি তাহলে আমাদের কি আসবে? 12 আসছে। এখন আমি যদি এটাকে পজিশনটাকে জাস্ট যদি চেঞ্জ করে দেই, পজিশন যদি চেঞ্জ করে দেই তাইলে আমার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এখন চলে আসছে কি? চেসিস। তার মানে কি আমাদের এই যে ভ্যালুগুলো এগুলো অ্যাজ এ পজিশন হিসেবে বসতেছে। আমরা এই দিসটা হুইলটাকে আমরা সর্বপ্রথম রাখছি পজিশনে, তাই আমি এইখানে যখন আমি ভ্যালুগুলো দিচ্ছি একবারে ফার্স্ট পজিশনে যেটা দিব ওইটা অটোমেটিকলি আপনার হুইলের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। বাট ধরেন আমরা এইভাবে চাচ্ছি না, পজিশন ভুল হইতেই পারে ডিক্লেয়ার করার সময়, হইতে পারে না? ধরেন অনেক বেশি যদি প্রপার্টি থাকে তাহলে ডিক্লেয়ার করার সময় ভুল হইতে পারে। তো আমরা যদি এভাবে পজিশনাল ইউজ না করতে চাই তাহলে আর একটা সিস্টেম আছে, ওটা হচ্ছে নেমড প্যারামিটার বা নেমড কনস্ট্রাক্টর। তো নেমড কনস্ট্রাক্টরের ভিতরে আপনার কি করতে হয়? কার্লি ব্র্যাকেট দিতে হয়। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কি বলছে? এটা হচ্ছে দ্য প্যারামিটার স্টার হ্যাভ ডাজ নট, ওকে। তো এখানে কি বলছে যে এটা নাল হইতে পারবে না,
একটু যদি এররটা পড়েন, হুম, যাতে প্যারামিটার স্টার্ট কান্ট হ্যাভ এ ভ্যালু অফ নাল, আমাদের এটাকে কি করতে হবে, রিকোয়ার, হুম, UIRED, required, required। এখন যদি এখানে দেখেন, এখানে সবকিছু ইরর চলে আসছে। ইরর কেন আসছে? কারণ আমরা এখানে অ্যাজ এ পজিশন হিসেবে ভ্যালুগুলো দিচ্ছিলাম, এখন আর এভাবে করে ভ্যালু দিলে হবে না। আমাদের এখানে দিতে হবে কি, আমাদের কারের একটা অবজেক্ট এখন তৈরি করলে দেখেন এখানে নাম বসে গেছে, স্টার্ট দেন কোলন দিয়ে স্টার্ট, স্টপ দেন কোলন দিয়ে স্টপ, ঠিক আছে। হুম, এখন দেখেন হ্যাঁ, আমি এখানে ফাংশন ইউজ করতেছি অ্যান্ড এখানেও ফাংশন ইউজ করতেছি। আমি কোনো পজিশন যদি ঠিক নাও রাখি কোনো অসুবিধা নেই, আমি ফাংশনের পরে যে হুইল এখন লিখবো, তো হুইল লেখার জন্য এখন আমাকে হুইলের নামটাকে নিয়ে নিতে হবে, তারপর হুইলের ভ্যালুটা দিতে হবে। সাপোজ হুইলের ভ্যালু 2, দেন আমার কি হবে, আমার আছে চেসিস, চেসিসের ভ্যালু দিলাম চেসিস, সাপোজ চেসিস, ঠিক আছে। এখন আমি যদি এটাকে রান করি তাহলে আমার 2 প্রিন্ট হইতেছে, অথচ আমার কিন্তু একবার অ্যাট ফার্স্ট পজিশনে 2 নাই। তো আমারও খুঁজে নিচ্ছে যে হুইলের ভ্যালু কি আছে। এখন হুইলের ভ্যালু আমি শুরুতেও দিতে পারি, হুইলের ভ্যালু আমি শেষেও দিতে পারি, এটা আমার ইচ্ছা। আমি নাম বলে দিছি, তার মানে কি ও অটোমেটিকলি নিয়ে নিছে। তো এটাকে বলা হচ্ছে আপনার নেমড আপনার কনস্ট্রাক্টর। নেম, ওকে, তো ক্লাসের ভিতরে আমরা ইনক্যাপসুলেশনটা জেনে ফেললাম যে একটা সেট অফ প্রপার্টি অ্যান্ড সেট অফ আপনার মেথডের সংমিশ্রণে যদি কোনো ক্লাসকে তৈরি করে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় কি ইনক্যাপসুলেশন। দেন আমাদের কি আছে, অবস্ট্রাকশন। হুম, অবস্ট্রাকশন আমাদের কেন ইউজ করতে হয়, অবস্ট্রাকশন ইউজ করতে হয় হচ্ছে আপনার ক্লাসকে সিকিউর করার জন্য, বা আপনার ক্লাসকে আরও বেশি প্রাইভেট করার জন্য। প্রাইভেট মিনস হচ্ছে আপনার ক্লাসকে যেন আপনার অন্য কেউ আপনার অনুমতি ছাড়া ইউজ না করতে পারে। তো চলেন আমরা একটা অবস্ট্রাকশনের এক্সাম্পল দেখি। সাপোজ এটা হচ্ছে একটা কার, তো এই কারটাকে কি করব, আমি অবস্ট্রাক্ট করব। তো অবস্ট্রাক্ট করার জন্য আমাদের একটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে অবস্ট্রাক্ট, ঠিক আছে। তো এই অবস্ট্রাক্টের মাধ্যমে কি হয়, একটা ক্লাস অবস্ট্রাক্ট হয়ে যায় এবং এই ক্লাসটা টোটালি প্রাইভেট হয়ে যায়। তো যখন আমি অবস্ট্রাক্ট ইউজ করলাম, এখানে দেখেন আমি এখন আর ক্লাসটা ইউজ করতে পারতেছি না। অবস্ট্রাক্ট ক্লাস কান্ট বি ইনস্ট্যান্স, মানে ইনস্ট্যান্স তৈরি করা যাবে না, এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে না আমার, ইনস্ট্যান্সিয়েটেড, অর্থাৎ মানে ইনস্ট্যান্ট আমরা তৈরি করতে পারবো না। বেসিক্যালি অবজেক্টের ভিতরে আপনার কি হয়, একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি হয়। তো যখনই আপনি একটা ক্লাসকে অবস্ট্রাক্ট করে ফেলবেন তখন আর সেটার কোনো ইনস্ট্যান্স তৈরি হবে না, দ্যাট মিনস ওই ক্লাসটাকে আপনি ইউজ করতে পারবেন না। এখন তাইলে আপনি কিভাবে ইউজ করবেন, এটা কোশ্চেন আসতে পারে। তো এইটাকে এখন ইউজ করার জন্য আপনার ব্যবহার করতে হবে কি ইনহেরিটেন্স, ঠিক আছে। হ্যাঁ, তো চলুন আমরা ইনহেরিটেন্স করি। এখানে একটা ক্লাস আছে যেটা হচ্ছে কার, কারটা কি আছে অবস্ট্রাক্ট আকারে আছে, অ্যান্ড আমরা জানি কি কারটা হচ্ছে আপনার একটা স্ট্রাকচার। এখন চলে আসলো হচ্ছে বিএমডাব্লিউর কোনো একটা মডেল, এখন বিএমডাব্লিউ ব্র্যান্ড না, এখন চলে আসলো বিএমডাব্লিউর মডেল। তো আমার আসলে বিএমডাব্লিউর মডেল নিয়ে কোনো আইডিয়া নেই, তো একটা মডেল তৈরি করি। তো আমি একটা ক্লাস তৈরি করলাম, ধরেন M1 নামে বিএমডাব্লিউর একটা কোনো মডেল আছে, বা ধরেন B1 হুম, সাপোজ। এই B1 কি করবে, এক্সটেন্ড করবে কারকে। কার, কেন এক্সটেন্ড করলো, কারণ B1টা হচ্ছে আপনার একটা গাড়ি, তাই না, বিএমডাব্লিউ কোম্পানির একটা গাড়ি। তো একটা মডেল তৈরি হলো এখানে B1 মডেল, বা B1 একটা ক্লাস। এখন যখনই আপনি এটা করলেন তখন কি হয়েছে, এখানে দি সুপার ক্লাস কার ডাজ নট হ্যাভ জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তো এখানে মূলত কি হয়েছে যে কারের ভিতরে কোনো জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নাই। জিরো আর্গুমেন্ট মিন্স হচ্ছে আপনার কনস্ট্রাক্টর ছাড়া ক্লাস, ঠিক আছে। অ্যাজ এ ডিফল্ট আপনি যখন হুম, কোনো একটা ক্লাস তৈরি করেন সেখানের ভিতরে ওইখানের ভিতরে আপনার অটোমেটিক্যালি একটা কনস্ট্রাক্টর ডিফল্ট থাকে, যেটাকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। তো এইটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে। যদি জাভাতে আপনি কোড করেন তাইলে আপনার ডিফল্ট কনস্ট্রাক্টরটা আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলে দেই, বাট ডাটের ভিতরে আমাদের বলা লাগে না, জাভাতেও বলা লাগে না, না বললেও সমস্যা নাই।
ডার্টের ভিতরে আপনি অটোমেটিকলি ডিফল্ট কনস্ট্রাক্টর পেয়ে যান, যেটার ভিতরে কোনো ভ্যালু নাই। বাট আমরা যখনই ডিফল্ট কনস্ট্রাক্টরকে ওভাররাইড করতে যাই, তখন আমাদের কি করতে হয়, এভাবে করে আবার করে আপনার কনস্ট্রাক্টরটা তৈরি করে নিতে হয়। ঠিক আছে? এখন যদি আপনি চান যে আপনি এই কনস্ট্রাক্টরটা ব্যবহার করবেন না, ঠিক আছে, ব্যবহার করবেন না, তাহলে কি আপনি ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে আবার নতুন করে তৈরি করতে পারবেন? যদি আমরা করার চেষ্টা করি, তো এখানে কি বলছে, দ্য আননেমড কনস্ট্রাক্টর ইজ অলরেডি ডিফাইন্ড। তার মানে কি কনস্ট্রাক্টর অলরেডি ডিফাইন্ড, তো আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর এভাবে করে তৈরি করতে পারতেছি না। তো যেহেতু আমাদের এখানে কনস্ট্রাক্টরটা বিল্ড আছে, তাইলে কি আমাদের এইখানেও ওই প্রপার্টিগুলো লাগবে। এখন কেন লাগবে? কারণ কারের ভিতরে আপনার এই প্রপার্টিগুলো লাগবে। আপনি যেহেতু এখানে একটা কারের মডেলই তৈরি করতেছেন, বাট কারের অবজেক্ট, এটা তো ডিরেক্টলি অবজেক্ট না, এটা হচ্ছে আবার সাব ক্লাস, ঠিক আছে, এটা হচ্ছে চাইল্ড ক্লাস বলে। তো এই যে কার আছে, এই কারের একটা চাইল্ড ক্লাস বা এই কারের বাচ্চা, ঠিক আছে, এই বাচ্চার ভিতরে আপনার এই কারের যত আপনার আচার আচরণ যা কিছু আছে, প্রপার্টিজ আছে, আপনার বাচ্চার ভিতরে ওইগুলো নিয়ে আসতে হবে। তো আপনি বাল্বে ক্লিক করবেন, এখানে দেখবেন যে ক্রিয়েট কনস্ট্রাক্টর টু কল সুপার, এটা যখনই করলেন তখন কি আসলো, আপনার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আবার তৈরি হয়ে গেল, যেটা ভিতরে রিকোয়ার্ড করছে সুপার ডট স্টার্ট, আবার রিকোয়ার্ড করছে সুপার ডট স্টপ। এর আগের বার আমরা দেখছিলাম কি দিস ডট স্টার্ট, এই যে দিস ডট স্টার্ট, আবার দিস ডট স্টপ। এখন আমরা দেখতেছি সুপার ডট স্টার, আবার সুপার ডট স্টপ। তো এই সুপারটা কি, সুপারটা মূলত আপনার প্যারেন্ট ক্লাস থেকে, প্যারেন্ট ক্লাসকে যদি টার্গেট করতে চান সেক্ষেত্রে, ঠিক আছে, অ্যাজ এ সিম্পল ওয়েতে প্যারেন্ট ক্লাস থেকে আপনি যখন কোনো কিছু নিয়ে আসবেন তখন আপনার সুপার ইউজ করতে হবে। তো এইখানে এই দুইটা, হ্যাঁ জি, ওইটা অ্যাবস্ট্রাক্ট করতে হবে, মানে যখন আমরা ইউজ করব তখন আমাদের সুপারটা লাগবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট করার উদ্দেশ্যই হচ্ছে একটা বাচ্চা তৈরি করা বা একটা চাইল্ড ক্লাস তৈরি করা, ঠিক আছে। জি জি। তো যখন আপনি চাইল্ড ক্লাস তৈরি করবেন, অবশ্যই আপনার প্যারেন্ট ক্লাস থেকে যে যে প্রপার্টিগুলো রিকোয়ার, এখানে আমি বারবার বলতেছি রিকোয়ার্ড, হ্যাঁ, রিকোয়ার্ড ছাড়া প্রপার্টিগুলো কিন্তু আমাদের দরকার নেই। আমি এখানে বলে দিচ্ছি এগুলো হচ্ছে স্টার্ট এবং স্টপ, এটা আপনার বানাইতেই হবে। এই কারণে এখানে কি হয়েছে, সুপার কল করে প্যারেন্ট থেকে নিয়ে আসতেছে। আমি যদি এটাকে উঠিয়ে দিই তাহলে আর এই সুপারের দরকার হবে না। আমি এখান থেকে উঠিয়ে দিলাম, অ্যান্ড এগুলোকে বলে দিলাম হচ্ছে এটা না লেবল, যে এটা ইউজার চাইলে না দিলেও অসুবিধা নাই। এখন আর আমি যদি এখানে সুপার ইউজ না করি আমার কি অসুবিধা নেই, ঠিক আছে। এখন ধরেন আপনার কিছু প্রপার্টির দরকার হবে, আপনি এখানে ডিফল্টভাবে না দিলেও অসুবিধা নাই, বাট আপনি ধরেন কিছু নিয়ে আসবেন। তো নিয়ে আসার জন্য আপনার কি করতে হবে, কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। তো আপনি B1 এর একটা কনস্ট্রাক্টর তৈরি করেন, B1, অ্যান্ড B1 এর ভিতরে আপনার কনস্ট্রাক্টর ভিতরে আসবে কোথা থেকে, সুপার থেকে। তো সুপার ডট, দেখেন সুপারের ভিতরে আমার প্যারেন্ট ক্লাসের যা কিছু আছে সব কিছু চলে আসতেছে। তো আমি এখানে চেসিসটা নিলাম, আর B1 ক্লাসের ভিতরে এই যে মডেল, এই মডেলে ধরেন নতুন কোনো কিছু সংযোজন হয়েছে, তাই না, সব গাড়ি তো সেম না, কিছু কিছু মডেলে কিছু এক্সট্রা ফিচার থাকে। তো এইখানে ধরেন নতুন কোনো ফিচার সংযোজন হয়েছে, সেটা আমরা ফিচারটা নিলাম, ফিচার। তো এই ফিচারটা কি হবে, যখন এই B1 মডেলটা তৈরি হবে, অর্থাৎ BMW ধরেন B1 মডেলের গাড়ি যখন তৈরি করবে, তখন ওর কি দরকার, এই ফিচারটা দরকার। এটাকে আমরা বললাম যে ফিচার 1। তো এখন আমি যে কনস্ট্রাক্টরের ভিতরে আমি শুধুমাত্র চেসিস রাখছিলাম, এখানে এখন আমি দিস দিয়ে চাইলে ফিচার 1টাকে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমার কি হইলো, আমার গাড়ির ভিতরে আমার যে কারটা আছে এইটা হয়ে গেছে একটা ডিফল্ট স্ট্রাকচার, যেটা দুনিয়ার যত গাড়ি আছে, পৃথিবীতে যত গাড়ির কোম্পানি তৈরি হবে সবার কাছে এই ফিচারগুলো থাকবে। একটা গাড়ি তৈরি হতে গেলে এই ফিচারগুলো বেসিক ডিফল্ট। BMW কি করলো, BMW তার নতুন মডেল তৈরি করলো, যেখানে ও কি করবে, ও নতুন ফিচার অ্যাড করবে। এই জন্য ও কি করলো কি, কারটাকে এক্সটেন্ড করে নিল, এবং কারটা মূলত হয়ে গেল কি অবস্ট্রাক্ট ক্লাস, এবং অবস্ট্রাক্ট ক্লাস হয়েছে দেখে কি হয়েছে, এক্সটেন্ড হয়েছে। এক্সটেন্ড হয়ে কারের আবার একটা সাব মডেল তৈরি করছে, যেখানে ও গাড়ির আপনার এই কারের যে ডিফল্ট যে আপনার ফিচারগুলো আছে, যে ডিফল্ট যে প্রপার্টিগুলো আছে, সেই সকল প্রপার্টিগুলো চাইলে ইউজ করতে পারবে। ও চাইলে সকল প্রপার্টি ইউজ করতে পারবে। পাশাপাশিভাবে
নিজের তৈরি করা এক্সট্রা ফিচার ও কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। ঠিক আছে, জি এখন ধরেন এই B1 এর ভিতরে আবার আমাদের কিছু মেথড আছে, আমরা সকল ক্লাসেই কি করতে পারবো, মেথড কল করতে পারবো। void test, অ্যান্ড এই টেস্টের ভিতরে আমরা ফিচার 1টাকে ধরেন প্রিন্ট করব, প্রিন্ট ফিচার 1। সো যখন এখানে টেস্ট দিচ্ছেন, এখানে দেখেন দি মেম্বার টেস্ট ওভাররাইডস অ্যান ইনহেরিটেড মেম্বার বাট ইজ নট অ্যানোটেড উইথ ওভাররাইড। দ্যাট মিনস টেস্টটা কিন্তু আমরা এখানে অলরেডি একবার কল করছি না? তো আমাদের প্যারেন্টে টেস্ট নামে অলরেডি একটা মেথড ডিফাইন আছে, সেম নামে আমরা চাইল্ড ক্লাসে মেথড নিতে পারবো না, নিলে কি হবে, ওভাররাইড হয়ে যাবে, অর্থাৎ প্যারেন্টে যেটা আছে ওইটাকে ওভাররাইড হয়ে যাবে, অর্থাৎ আমরা খাতার মধ্যে অনেক সময় ভুল হইলে সেটাকে আবার ওভাররাইড করে লিখি, সেমভাবে এখানেও আপনার এই ফাংশনটা কি হইতেছে, ওভাররাইড হইতেছে। তো ওভাররাইড হইলে আপনার এখানে একটা অ্যানোটেশন দিতে হয়, না দিলেও প্রোগ্রাম চলবে, বাট দেওয়াটা মানে ভালো, যেটা হচ্ছে ওভাররাইড। ঠিক আছে, তো যখন ওভাররাইড দিয়ে দিলেন এখান থেকে ওয়ার্নিংটা চলে গেল। এখন এই ওভাররাইডটা আপনার দেওয়া লাগছে কারণ আপনি সেম নামে মেথড তৈরি করছেন, আপনি যদি সেম নামে না করে অন্য কিছু করতেন তাইলে কি লাগতো না। আমি যদি অন্য কিছু করি এখানে রান নামে, তো এখন দেখেন আবার দি মেথড ডাজ নট ওভাররাইড এনি ইনহেরিটেড মেথড, অর্থাৎ রান নামে প্যারেন্টে আমাদের কোনো মেথড নাই, তো আমরা শুধু শুধু এখানে কি ওভাররাইড করছি, তো ওভাররাইডের এখন আর দরকার নেই। তাহলে আমরা নতুন একটা অ্যানোটেশন শিখলাম যেটা হচ্ছে ওভাররাইড। ফ্লাটার অ্যাপ্লিকেশনে দেখবেন অনেক সময় ওভাররাইডটা আসে যখন একটা আপনার বিল্ড ফাংশন তৈরি হয়, উপরে ফ্লাটারের একটা বিল্ড ফাংশন তৈরি হয়, ওই বিল্ড ফাংশনের উপরে দেখবেন ওভাররাইড অ্যানোটেশন করা আছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা B1 এর একটা অবজেক্ট তৈরি করব, কারণ কোনো কনজিউমার ডিরেক্টলি এই কার অথবা ডিরেক্টলি B1 ব্যবহার করতে পারবে না যতক্ষণ না ওই কোম্পানিটা ওইটাকে ইন্ট্রোডিউস করে। তো আমাদের BMW এখন কি করবে, এখন একটা নতুন গাড়ি তৈরি করবে, তো সেটা হচ্ছে B1। ঠিক আছে, এখন দেখেন এই B1 এর ভিতরে আমার কি দেওয়া লাগবে, চেসিস ইঞ্জিন ফিচার 1, না দিলে অসুবিধা নেই বাট আমি দিয়ে দিচ্ছি। ফিচার 1 এর ভিতরে আমি ধরেন ফিচার দিয়ে দিলাম, সেভ, অ্যান্ড এখন আমি BMW থেকে নতুন একটা মেথড আমরা কল করতে পারবো, রান। ঠিক আছে, রান। তো আমি যদি এখন রান করি তাহলে আমার কি ফিচার 1টা প্রিন্ট হবে, এবং এই BMWর ভিতর থেকে আমরা প্যারেন্ট ক্লাসের মেথডও কল করতে পারবো, টেস্ট। ঠিক আছে, আমি রান করলে কোনো কিছু হওয়ার কথা না, কিছুই হবে না, নাল, কারণ টেস্টের ভিতরে কোনো কিছু নাই। টেস্টের ভিতরে যে হুইলটা আমরা প্রিন্ট করতেছিলাম, হুইলটা আসলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু অ্যাভেলেবেল নাই, যার কারণে নাল আসছে। আচ্ছা, তো আমরা কি বুঝলাম যে আমাদের চাইল্ড ক্লাসের ভিতরে মূলত আমাদের প্যারেন্ট ক্লাসের সকল এলিমেন্ট আমরা চাইলে ব্যবহার করতে পারি যেগুলো আমাদের প্যারেন্টে আছে। তো এই হয়ে গেল কি আপনার অবস্ট্রাকশন এবং ইনহেরিটেন্স। ওকে, দেন হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম আসলে কিছুই না, পলিমরফিজম হচ্ছে আপনার এই যে আমরা একটু আগে কি করলাম, ওভাররাইড করলাম টেস্ট, এই যে আমরা ওভাররাইড করতেছি, ওভাররাইড, এই ওভাররাইড করাই হচ্ছে পলিমরফিজম বলে। ঠিক আছে, তো এখন আমি যদি এখান থেকে টেস্টটাকে ই করি, এই যে টেস্টটা এতক্ষণ আমাদের কি দিচ্ছিল, নাল দিচ্ছিল, এখন যদি আমি রান করি তাহলে আমাদের টেস্টের ভ্যালু হিসেবে ফিচার 1 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কার থেকে কি হয়েছে, কারের যে ডিফল্ট টেস্টের যে ভ্যালু বা টেস্টের যে ফাংশনের যে কাজ, সেই কাজটা এখন আর কাজ করতেছে না, আমাদের এইখানে আমরা যে নতুন করে ওভাররাইড করলাম সেইটা কাজ করতেছে। এইভাবে করে আমরা যত নতুন নতুন মডেল তৈরি করব, সাপোজ আমরা B1 তৈরি করছি, আমরা B2 তৈরি করব, B3 তৈরি করব, B5 তৈরি করব, প্রত্যেকটার ভিতরে আমরা চাইলে আগের পূর্বের যত মেথড আছে, পূর্বের যত ফিচার আছে সেগুলোকে ওভাররাইড করে আপডেট করতে পারবো, পাশাপাশিভাবে নতুন ফিচার আমরা অ্যাড করতে পারবো।
মূলত এই কারণে ওওপির আপনার প্রয়োজনীয়তা এত বেশি। যখন আপনার একটা লার্জ স্কেলের একটা প্রজেক্ট হবে, তখন আপনার নতুন কোনো ফিচার অ্যাড করতে হলে যদি সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হয়, তাহলে অনেক প্যারায় পড়তে হয়। যদি অবজেক্ট ওরিয়েন্টেড হয় এবং প্রত্যেকটা অবজেক্ট এবং ক্লাস যদি মেনটেন করা থাকে, তাহলে আপনি খুব সহজে প্রজেক্টের যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন এবং চাইলে সেগুলোকে ডিলিটও করতে পারবেন। তো এই কারণে মূলত ওপির কনসেপ্টটা চলে আসছে। তো এই চারটা বিষয় যদি আপনার একেবারে পানির মতো ক্লিয়ার থাকে, তাহলে আপনার মোটামুটি ওপির সব কিছুই বুঝতে পারবেন। তো এখানে প্রত্যেকটা বিষয় কি বুঝতে পারছেন? ইনক্যাপসুলেশন, অবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। হ্যালো, হ্যালো, হ্যাঁ। সব কয়টা বুঝতে পারছেন চারটা আইটেম? জি, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স বুঝতে পারি। একটু যদি পলিমরফিজমটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, পলিমরফিজম মিনস হচ্ছে আপনার অবস্ট্রাক্ট ক্লাস, অর্থাৎ আপনার যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস বলে। প্যারেন্ট ক্লাসের কোনো কিছুকে যদি আপনার চেঞ্জ করতে হয়, অর্থাৎ আচ্ছা আচ্ছা। প্যারেন্ট ক্লাসে কোনো একটা মেথড ডিফাইন আছে, সেই মেথডটাকে আপনি আপডেট করবেন বা সেই মেথডটাকে আপনি নতুন করে ইউজ করবেন, তাইলে আপনার কি ওভাররাইড করতে হবে। আর এই ওভাররাইডের সিস্টেমটাই হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমি শুরুতেই বলছিলাম যে এগুলো কিন্তু ডিরেক্টলি কোনো কিওয়ার্ড না, অথবা কোনো ডিরেক্টলি কোনো ক্লাসও না, এগুলো হচ্ছে এক একটা প্রসেস। তো ইনক্যাপসুলেশনের প্রসেস হচ্ছে আপনি বেশ মানে একটা সেট অফ প্রপার্টিজ এবং সেট অফ ফাংশনকে একটা ক্লাসের ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে একটা কি একটা ক্যাপসুল তৈরি করলেন বা একটা প্যাকেজ তৈরি করলেন। হ্যাঁ তো হ্যাঁ। ওইটা হয়ে গেল কি একটা ইনক্যাপসুলেশন। ফ্লাটারের এবং ডার্টের আপনার অনেক ইনক্যাপসুলেশন আছে, যেগুলো ফ্লাটার এবং ডার্টের যে ইঞ্জিনিয়ার তারা বানায় দিছে এবং সেগুলো আমরা কি ইউজ করতেছি। যখন আমরা ফ্লাটারে যাব তখন দেখতে পারবেন বিভিন্ন ডিফল্ট ক্লাস, ডিফল্ট মেথড আমরা নিয়ে এসে ব্যবহার করতেছি। তো ওগুলো কি, ওগুলো হচ্ছে ইনক্যাপসুলেশন। অর্থাৎ ওরা একটা সেট অফ ইনস্ট্রাকশন, সেট অফ মেথড তৈরি করে একটা ক্যাপসুল করে দিয়ে দিছে, আমরা ওইটাকে জাস্ট কল করে ব্যবহার করতেছি। ঠিক আছে? দেন হচ্ছে অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মিনস হচ্ছে আপনি যদি কোনো একটা ক্লাসকে সিকিউর করতে চান, আপনি যদি এমন একটা চান যে ক্লাসটা ডিরেক্টলি কেউ ব্যবহার করতে পারবে না বা ডিরেক্টলি কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে না, বাট কি হইতে পারবে, ওই ক্লাস থেকে নতুন নতুন চাইল্ড তৈরি হইতে পারবে এবং ওই চাইল্ডগুলো কি ব্যবহার ইউজাররা ব্যবহার করবে, তাইলে আপনি অ্যাবস্ট্রাকশন কিওয়ার্ড বা অ্যাবস্ট্রাকশন প্রসেসটা ব্যবহার করতে পারেন। যেমন এখন কেউ চাইলে এই কারটাকে ব্যবহার করতে পারবে না, এই কারের কোনো কিছু চেঞ্জও করতে পারবে না। ঠিক আছে? আমরা যদি এখানে অবস্ট্রাক্ট না ইউজ করি, তাইলে কিন্তু এই কারের ভিতরে অনেক কিছু চেঞ্জও করে ফেলতে পারবে। আমরা অবস্ট্রাক্ট করলাম না, বাকি সব কাজে কিন্তু চলতেছে। কিন্তু ইউজাররা যেটা করতে পারবে, দেখেন কারের ভিতরে, আমি কারটাকে আগে স্ট্যাটিক করি, এখানে ধরেন যে কোনো একটা কিছুকে স্ট্যাটিক রাখি, স্ট্যাটিক ডাইনামিক, সেভ। এই কারের ভিতর থেকে এখন চাইলে হুইলকে চেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে? কারণ এটা কি অবস্ট্রাকশন অবস্থায় নাই, এটা যে কেউ চাইলে চেঞ্জ করতে পারবে। সাপোজ আপনি যদি স্ট্যাটিক নাও রাখেন, তাইলেও কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। কিভাবে অ্যাক্সেস করবে, তাইলেও কারের নতুন একটা অবজেক্ট বানাবে, ফাইনাল কার ইজ ইকুয়ালস টু কার, তাই তো? দেন ও কারের ভিতরের নতুন নতুন প্রপার্টি, নতুন নতুন সব কিছু অ্যাক্সেস করতে পারতেছে, হুইল অ্যাক্সেস করতে পারতেছে, হুইলের ভিতরে ভ্যালু সেট করতে পারতেছে। ভ্যালু সেট হয়ে গেল। বাট আপনি যখনই কারের ভিতরে কারটাকে অবস্ট্রাক্ট করে ফেলবেন, অবস্ট্রাক্ট, তখন আর কি করতে পারবে না, নতুন কোনো অবজেক্টও তৈরি করতে পারবে না। সেই অবজেক্টের ভিতরে নতুন কিছু অ্যাড করা তো দূরের কথা, ওই অবজেক্ট থেকে কোনো কিছু ডিরেক্টলি রিডও করতে পারবে না। আপনি যদি রিড করার প্রয়োজনই পড়ে, সেটা নতুন নতুন চাইল্ড বানাইতে হবে, অর্থাৎ এরকম নতুন নতুন গাড়ির মডেল তৈরি করে ওইটার ভিতরে আপনি কাজ করতে পারবেন। বাট আপনি ডিরেক্টলি কারের ভিতরে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। দেন আর একটা টপিক আছে যেটা হচ্ছে সেটার এবং গেটার। ওকে, সেটার গেটার দেখার জন্য আমরা কার থেকে চলে আসলাম ব্যাংকে।
সাপোজ আমরা একটা ক্লাস তৈরি করলাম, ক্লাস ব্যাংক। তো এটা হচ্ছে আমাদের একটা ব্যাংক ক্লাস। এই ব্যাংকের ভিতরে কি থাকতে পারে? ইন্টিজার, অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট নাম্বার থাকবে? অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকে থাকবে না। ব্যাংকের ভিতরে থাকবে কি? ব্যাংকের নাম। জি জি, ব্যাংক স্ট্রিং নেম, অ্যাকাউন্ট নেম থাকবে। হ্যাঁ, স্ট্রিং লোকেশন, আর একটা আমরা নতুন একটা ভ্যারিয়েবল দিলাম ক্যাপাসিটি। ঠিক আছে, অ্যান্ড এই ব্যাংকটাকে আমরা কি করলাম? অবস্ট্রাক্ট। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের কি বলতেছে? এগুলোকে নন নালেবল ইনস্ট্যান্স আর কি, এগুলো যেহেতু নাল আমি ডিক্লেয়ার করি নাই, তার মানে কি এগুলোকে আমাদের হয় ইনক্যাপসুলেট করতে হবে, আর নইলে আমাদেরকে এই যে সেটার দেখছেন সেট চলে আসছে, তো এগুলো পরে দেখাবো, এটা এখন দেখানোর দরকার নেই। আমাদের এগুলোকে কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। তো কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংক দিস ডট নেম, দিস ডট লোকেশন, দেন হচ্ছে দিস ডট ক্যাপাসিটি। এটা হচ্ছে একটা ব্যাংকের স্ট্রাকচার। এখন চলে আসলো ধরেন কোনো একটা নতুন ব্যাংক, যেটা হচ্ছে ধরেন পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক কি করবে? এক্সটেন্ড ব্যাংকে এক্সটেন্ড করবে, কারণ পূবালী ব্যাংক কি একটা ব্যাংক টাইপ, বা এটা টাইপ হচ্ছে একটা ব্যাংক। তো এখানে এখন আমাদের লাগবে কি? ক্রিয়েট কনস্ট্রাক্টর সুপার আমাদের নেম, লোকেশন, ক্যাপাসিটি। ঠিক আছে, এখন এই ব্যাংকের ভিতরে আমাদের লাগবে কি? আমাদের অ্যাকাউন্ট নাম্বার ইন্ট অ্যাকাউন্ট নাম্বার না, এটা ধরেন আমি দিলাম যে টোটাল ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যান্ড এই টোটাল ক্যাপিটালটাকে কি করব? এখানে আমি দিস করে নিয়ে নিব, দিস ডট টোটাল ক্যাপিটাল। আচ্ছা, আমাদের এটা কি টাইম শেষ নাকি? আচ্ছা, 15 মিনিট আছে, 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে আশা করি। ওকে, টোটাল ক্যাপিটাল। আচ্ছা, অ্যান্ড এখানে আরেকটা থাকবে ইন্টিজার টোটাল অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডার। দিস ডট টোটাল অ্যাকাউন্ট হোল্ডার। এখন আমাদের এই ব্যাংকের আন্ডারে থাকবে কি? কিছু আপনার কাস্টমার, বা ওগুলোকে কি বলে? ক্লায়েন্ট বা কাস্টমারই মেবি বলে, ক্লাস কাস্টমার। এই ক্লাস কাস্টমার যেটা, এই কাস্টমার কিন্তু আবার কোনো ব্যাংকের সাথে এক্সটেন্ড হবে না, কারণ কাস্টমার হচ্ছে অ্যাজ এ পার্সন। যখনই আপনি কোনো কিছুকে এক্সটেন্ড করে ফেলেন, তার মানে ওইটার আপনি একটা টাইপ দিতেছেন। তো পূবালী ব্যাংকের অ্যাকচুয়াল টাইপ হয়ে গেছে কি? ব্যাংক। ঠিক আছে, এক্সটেন্ড যখনই করলাম তার মানে ওইটা হচ্ছে ওই টাইপের জিনিস। তো কাস্টমার তো হিউম্যান, সে তো নিজে কোনো ব্যাংক না। তো এই কাস্টমারের ভিতরে আপনার আবার কিছু প্রপার্টি আছে। প্রপার্টির ভিতরে একটা আছে ধরেন অ্যাকাউন্ট নাম্বার। এই কাস্টমার অবশ্যই কোনোটা ব্যাংকের সাথে কানেক্টেড, কোনোটা ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বারটা কোত্থেকে আসছে? তো সেখানে সেই ব্যাংকের নাম দিলাম। সেই ব্যাংকের নাম না দিয়ে আমি ডিরেক্টলি সেই ব্যাংকটাকে দিয়ে দিচ্ছি, ধরেন
ব্যাংক, ব্যাংক। ওকে, এখানে দেখবেন, এখানে আমি ব্যাংকটাকে অ্যাজ এ টাইপ হিসেবে নিছি। আমরা জানতাম কি ভ্যারিয়েবলের বাম সাইডে কি টাইপ ডিফাইন করতে হয়, তো দেখেন আমরা কিন্তু ব্যাংকটাকে টাইপ হিসেবে নিতে পারতেছি। ওকে, তো এই অ্যাকাউন্টের আন্ডারে, এই কাস্টমার আন্ডারে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে। অ্যাকাউন্ট ব্যালেন্স আমি দিলাম হচ্ছে এখানে কি ডাবল। ওই যে ব্যাংক, আমাদের তো ব্যাংক ওইটা ছিল, ওই যে ক্লাস ছিল না, ক্লাস নেম হচ্ছে ব্যাংক, এটাকে আমরা কি ওই যে টাইপ হিসাবে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ, এখানে? এটাকে টাইপ হিসেবে নিতে পারবেন। এটা হচ্ছে অবস্ট্রাক্ট ক্লাস, এটা আপনি চাইলে টাইপ হিসেবে নিতে পারবেন। ও আচ্ছা। তো আমরা ডাবল নিলাম, ডাবল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স। ওকে, তো একটা কাস্টমার তৈরি হতে গেলে এই প্রপার্টিগুলো লাগবে। তো আমি কি করব, এটাকে কনস্ট্রাক্টর করে নেবেন। আমি কনস্ট্রাক্টরের সাজেশন আসতেছে না। কাস্টমার দিস ডট ব্যাংক, দিস ডট অ্যাকাউন্ট ব্যালেন্স, দিস ডট অ্যাকাউন্ট নাম্বার। তাহলে আমরা মোটামুটি একটা স্ট্রাকচার বানায় ফেললাম। স্ট্রাকচার কি বানালাম, সর্বপ্রথম একটা ব্যাংক বানাইলাম যেটা হচ্ছে অবস্ট্রাক্ট। দেন আমরা কি করলাম, একটা পূবালী ব্যাংকের একটা নতুন ক্লাস তৈরি করলাম। তো আর দেন হচ্ছে একটা কাস্টমার তৈরি করলাম, যে কাস্টমারের ভিতরে কি আছে, সেই কাস্টমারটা কোনো একটা ব্যাংকের কাস্টমার, তো সেই ব্যাংক, অ্যান্ড এখানে আমাদেরকে ব্যাংক অ্যাসাইন করতে হবে। দেন ওই কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার, দেন ওই কাস্টমারের অ্যাকাউন্ট ব্যালেন্স। ওকে, তো এখানে আমাদের পূবালী ব্যাংকের মতো করে আর অনেক ব্যাংক থাকতে পারে। তো আমাদের আরো কি কি ব্যাংক আছে, ধরেন একটা আইএফআইসি ব্যাংক একটা নিয়ে নিই, আইএফআইসি ব্যাংক। তো যখন এখানে নাম চেঞ্জ করবেন, আপনার অবশ্যই কনস্ট্রাক্টরের ভিতরে নাম চেঞ্জ করতে হবে। জি। তাহলে আমার দুইটা ব্যাংক হয়ে গেল, একটা পূবালী ব্যাংক, একটা আইএফআইসি ব্যাংক। আচ্ছা, এবার আমি এখানে আসলাম, এখানে এগুলোকে ক্লিয়ার করে দিলাম, ফাইনাল। আমি একটা নতুন পূবালী ব্যাংকের ইনস্ট্যান্স তৈরি করলাম, যেটা হবে পূবালী ব্যাংক। তো এখানে নেমটা আমার অপ্রাসঙ্গিক, পূবালী ব্যাংক তো নামই হয়ে গেছে অটোমেটিক পূবালী ব্যাংক, আবার এখানে নতুন করে নাম দিলাম, থাক দিই পূবালী ব্যাংক। লোকেশন ঢাকা। এই পূবালী ব্যাংকের ধরেন টোটাল ক্যাপাসিটি হচ্ছে, একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে এই ব্যাংকের টোটাল রিজার্ভ, এর থেকে বেশি রাখতে পারবে না। টোটাল টোটাল ক্যাপিটাল বর্তমানে ধরেন আছে 1,20,000, 1 2 3, 1,20,000। টোটাল অ্যাকাউন্ট হোল্ডার সাপোজ 2 জন, ঠিক আছে। এটা হয়ে গেল কি আমাদের একটা নতুন ব্যাংক। এখন এই ব্যাংকের ভিতরে আমরা ব্যাংকের ভিতরে না আর কি, এখন আমরা একটা নতুন কাস্টমার তৈরি করব। তো আমরা একটা ফাইনাল কিওয়ার্ড নিলাম, ফাইনাল কাস্টমার ইজ ইকুয়ালস টু কাস্টমার। যখন এখানে কাস্টমার লিখলাম, আমাদের এখন কিছু প্রপার্টি চাইতেছে, একটা হচ্ছে ব্যাংক, দেন হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স, দেন অ্যাকাউন্ট নাম্বার। এখন এই ব্যাংকটা কি হবে, আমাদের কাস্টমারের ভিতরে কি এটা টাইপ আছে ব্যাংক, তাহলে কি আমরা এখানে ডিরেক্টলি এখন ব্যাংকের কোনো ইনস্ট্যান্স দিব, ব্যাংক, আমাদের ডিরেক্টলি ব্যাংকের আপনার টাইপ দেওয়া লাগবে না, আমরা দিব হচ্ছে পূবালী ব্যাংকের পি ব্যাংক। কেন, কারণ এই পূবালী ব্যাংকটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করছে কাকে, ব্যাংককে। তার মানে ব্যাংক বলা আর পূবালী ব্যাংক বলা সেম, ব্যাংকের ভিতরে যা আছে পূবালী ব্যাংকের ভিতরে তাই আছে। তার মানে এই পূবালী ব্যাংকের অ্যাকচুয়াল টাইপ হয়ে গেছে কি ব্যাংক। পি ব্যাংক তো আমি পূবালী ব্যাংকের ইনস্ট্যান্স বানাইছি, পূবালী ব্যাংক, হ্যাঁ। বাট পূবালী ব্যাংকের টাইপটা কি, ও তো একটা ব্যাংক, ও তো কোনো হিউম্যান না। বাট আমি কাস্টমারকে বলছি যে এখানে আমাদের টাইপ হচ্ছে ব্যাংক, এখানে যে কোনো ব্যাংক হইতে পারে। এখন আমি এখানে পূবালী ব্যাংক বানাইছি, আমি এখানে ধরেন আরো একটা ব্যাংক বানাই,
আইএফআইসি, এটা হচ্ছে আইএফআইসি ব্যাংক, এটার নাম আইএফআইসি। ঠিক আছে, এটার ধরেন রিজার্ভেশন আর একটু বেশি। তো কাস্টমারের ভিতরে আমি ডিফাইন করছি যেখানে একটা ব্যাংক টাইপের আপনার ভ্যালু দিতে হবে। আমি এখানে পূবালী ব্যাংক দিতে পারি, আমি এখানে আইএফআইসি ব্যাংকও দিতে পারি, দুইটাই নিবে। বাট আমি যদি কাস্টমারের এখানে টাইপ হিসেবে বলে দিতাম যে পূবালী ব্যাংক, আমি কিন্তু ডিরেক্টলি ক্লাসও ইউজ করতে পারবো। তাইলে আমার এখানে শুধুমাত্র পূবালী ব্যাংকই বসানো লাগতো, আইএফআইসি দিলে হবে না। ঠিক আছে, তাইলে আমি এখানে চাইলে অবস্ট্রাক্ট ক্লাস ইউজ করলে কি হয়, এই যে দেখেন অবস্ট্রাক্ট ক্লাসের মজাটা, আমি একটা সিঙ্গেল ব্যাংক অবস্ট্রাক্ট ক্লাস বানায় নিছি। এখন এই ব্যাংকের আন্ডারে যতগুলা ক্লাস হবে, সেটা হইতে পারে আইএফআইসি, হইতে পারে পূবালী, হইতে পারে ডাচ বাংলা, দুনিয়ার যা কিছু আছে সব কিছুই আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো একজন কাস্টমারের ভিতরে। বা আপনার প্রোগ্রামের যদি অন্য কোথাও ইউজ করার দরকার পড়ে, আপনি ব্যাংক টাইপ বলে দিলে ব্যাংক টাইপের যা আছে সব কিছু ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আইএফআইসি ব্যাংক দিয়ে দিলাম। অ্যাকাউন্ট ব্যালেন্স আমি দিলাম যে কোনো একটা ব্যালেন্স। অ্যাকাউন্ট নাম্বার আমি একটা নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, পরের এই ভ্যালুটা ইউজ হয় নাই সেটা দেখাইতেছে। আচ্ছা, এখন এই যে কাস্টমারটা আছে, এই কাস্টমারের যদি কোনো কিছু আমাদের নিতে হয় বা কোনো কিছুর অ্যাক্সেস করতে হয়, তাইলে আমরা কিন্তু চাইলে এই কাস্টমারকে বলতে পারি কাস্টমার ডট অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের অ্যাক্সেস পাচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা চাইলে প্রিন্ট করতে পারি এবং প্রিন্ট করে আমরা অ্যাকাউন্ট নাম্বার চেক করতে পারি। আরও কি কি পারি, আর অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারি, অ্যাকাউন্ট ব্যালেন্স। অ্যান্ড আমরা যদি এটাকে রান করি দুইটাই প্রিন্ট হবে। এখন দুইটাই প্রিন্ট হয়েছে। এখন একটা কাস্টমারের ভিতরে শুধুমাত্র যেই কয়টা ইনফরমেশন থাকবে বিষয়টা এমন না। একজন কাস্টমারের আরও কিছু থাকতে পারে, তার এনআইডি নাম্বার। একজন কাস্টমারের প্রোফাইলে বেশ কিছু আপনার প্রাইভেট ইনফরমেশনও তো থাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে। তো এনআইডি নাম্বার একটা যেরকম প্রাইভেট ইনফরমেশন, আর একটা প্রাইভেট ইনফরমেশন থাকতে পারে আপনার বিডিআরআইএস নাম্বার, যেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট নাম্বার। ঠিক আছে, এইগুলোকে যদি আমি এখন এইখানে দিস করে এনআইডি নাম্বার নিলাম দিস ডট বিডিআরআইএস নাম্বার, আমি দুইটাই নিলাম। আমি কিন্তু চাইলে এই দুইটাই অ্যাক্সেস করতে পারবো এখানে। যদি এখানে আমি দিয়ে দিই সর্বপ্রথম কি আছে এনআইডি, ধরেন এটা হচ্ছে এনআইডি নাম্বার, এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট নাম্বার, আমরা এখান থেকে দুইটাই নিতে পারবো, এনআইডি নাম্বার, বার্থ সার্টিফিকেট নাম্বার। সো রান, দুইটা আসতেছে। আমরা চাইলে এই কাস্টমারের এনআইডি নাম্বার, বার্থ সার্টিফিকেট নাম্বার চাইলে এখান থেকে চেঞ্জও করে দিতে পারবো। দেখেন কাস্টমার ডট এনআইডি নাম্বার ইজ ইকুয়ালস টু 000, সেভ করলাম আর রান দেই, দেখেন কি হয়, 0 হয়ে গেছে। ঠিক আছে, তাইলে কি হইতেছে, আমার এনআইডি নাম্বার চেঞ্জ হয়ে যাইতেছে যখন আমরা এটাকে এইভাবে করে ব্যবহার করতেছি। বাট যদি আমাদের কোনো কিছু দরকার পড়ে একটা ক্লাসের ভিতরে যেটাকে প্রাইভেট রাখার, যেটা কখনো চেঞ্জ হবে না, এবং আমি চাইলে কিছু পার্টিকুলার মেম্বারকে আমি চাইলে অ্যাক্সেস দিতে পারবো এনআইডি নাম্বার বা পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করার, তাইলে সেটা আমরা ইউজ করতে পারি সেটার এবং গেটারের মাধ্যমে। ঠিক আছে, ধরেন আমার ব্যাংকের ভিতরে এই যে আইএফআইসি ব্যাংক এবং পূবালী ব্যাংক, এই পূবালী ব্যাংকের ভিতরে কিছু অ্যাডমিন আছে, যে অ্যাডমিনগুলোই চাইলে তাদের কাস্টমারের ইনফরমেশন চেঞ্জ করতে পারবে। পাবলিকলি সবাই যদি ইনফরমেশন, যে কারো ইনফরমেশন চেঞ্জ করে দেয়, সেটা তো কোনো অ্যাপ্লিকেবল না। তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে প্রাইভেট বানাইতে হবে। ডাটার ভিতরে প্রাইভেট বানাইতে হয় এভাবে করে, আপনার কি করে, এটাকে কি বলে, আন্ডারস্কোর দিয়ে। তো যখন আপনি এটাকে প্রাইভেট বানাবেন তখন আর এটাকে আপনার এইভাবে ডিক্লেয়ার করা যাবে না। সরি,
প্রাইভেট দিস ডট এনআইডি নাম্বার দিস ডট আন্ডারস্কোর, ঠিক আছে? তখন আমার আন্ডারস্কোর দিয়ে এভাবে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, আন্ডারস্কোর দিয়ে আমি ডিক্লেয়ার করলাম, আন্ডারস্কোর দিয়ে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, বাট আমি কি ব্যবহার করতে পারবো? পারতেছি না, দেখেন পারবো না। আমি এখানে ডিক্লেয়ার করতে পারবো আমার এনআইডি নাম্বার, আমার বার্থ সার্টিফিকেট নাম্বার, কিন্তু আমি ইউজও করতে পারবো না, আমি চাইলে চেঞ্জও করতে পারবো না। পারতেছি? পারতেছি না। তো এখানে কি বলছে, দ্য সেটার এনআইডি নাম্বার এনআইডি নং ইজ নট ডিফাইন্ড, তার মানে কি আমাদের সেটার ডিফাইন করতে হবে। তো সেটার ডিফাইনের কাজ হচ্ছে, বা সেটার এবং গেটারের কাজ হচ্ছে কোনো কিছু সেট করা, কোনো কিছু গেট করা। যখনই কোনো ক্লাসের ভিতরে আপনার প্রাইভেট কোনো ভ্যারিয়েবল থাকবে, যখন আপনি যেটাকে সিকিউর রাখতে চাচ্ছেন, যেটা অ্যাক্সেসেবল না, যেটা আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে, একটা কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, বাট পাবলিকলি যে কেউ চাইলে ওই কাস্টমার অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশন দেখতেও পারবে না, চেঞ্জও করতে পারবে না। তাইলে আপনার কী করতে হবে, ওগুলোকে প্রাইভেট করতে হবে। আর প্রাইভেট করা প্রপার্টিগুলোকে আপনার যদি মডিফাই করতে হয়, তাইলে আপনার সেটার গেটার ব্যবহার করতে হবে। তো চলুন আমরা সেটার গেটার তৈরি করি এখানে। ভাইয়া 2 মিনিট আছে। আচ্ছা, আমি তাইলে নতুন লিঙ্ক দিচ্ছি। জি আচ্ছা। ওকে, তো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে সেটার গেটারে। তো সেটার গেটার আর কিছুই না, সেটার গেটার হচ্ছে দুই ধরনের মেথড বা ফাংশন। একটার কাজ হচ্ছে ভ্যালু সেট করা, আর একটার কাজ হচ্ছে ভ্যালু গেট করা। তো আমরা যদি একটা সেট করার একটা ফাংশন দেখি, তো সেট করার সময় আমরা কি করি, সেট এনআইডি নাম্বার, এনআইডি এনআইডি অ্যান্ড এখানে আমাদের সেট করার সময় কি লাগবে, এনআইডির ভ্যালু লাগবে। তো যে মূলত সেট করবে সে কি করবে, একটা ভ্যালু দিয়ে দিবে। তো আমরা একটা ভ্যালু প্যারামিটার হিসেবে নিব, ইন্ট ভ্যালু, অ্যান্ড আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে এটাকে সেট করব। সেট কিভাবে করব, আমরা এনআইডি নম্বরের নামটা নিব, এনআইডি নম্বর ইজ ইকুয়ালস টু ভ্যালু। ওকে, এখন আমরা ডিরেক্টলি এনআইডি নম্বরের এখানে ভ্যালু দিয়ে দিলেই তো হবে না, আমাদের আগে কি করতে হবে, চেক করতে হবে যে এনআইডি আসলে আগে থেকে কোনো ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু দেওয়া থাকে তাইলে তো নতুন করে সেট করা যাবে না, যদি ভ্যালু না দেওয়া থাকে তাইলে কি করবে, সেট করবে। তো আমি কি করব, এটাকে ইফ এলস এর ভিতরে নিয়ে আসবো। ইফ এনআইডি নম্বর ইজ NID number is not empty, not equals to 0, যেহেতু আমাদের এটা ইন্টিজার, তো এখানে এমটির তো কিছু নাই, আমি বলতেছি NID number is not equals to 0, অথবা NID number is not is equals to হবে, সরি, আচ্ছা নালটা তো কাজ করবে না যেহেতু আমি নালে বল রাখিনি এটাকে। তো আমরা বলতে পারি কি যে এনআইডি নম্বর যদি 0 থাকে তাহলে কি হবে, এনআইডির ভিতরে নতুন ভ্যালু সেট হবে, আর যদি 0 না থাকে তাহলে কি সেট করার কোনো দরকার নেই। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা সেটার। অ্যান্ড দেন আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে গেটার। তো আমাদের গেটারের ভিতরে আছে হচ্ছে ইন্টিজার এনআইডি নম্বর ইজ ইকুয়ালস টু NID number. Okay, so the must have explained. Okay, what is the issue? Okay, ঠিক আছে, আমরা এখানে কি করলাম, এনআইডি নম্বর গেট করলাম, সেট করলাম। তো এইখানে ভয়েড দিয়ে চাইলে এটা কাজটা করা যায়, ঠিক আছে, সেট এনআইডি আমরা কি করলাম, ভয়েড। কিন্তু এখানে আরেকটা কিওয়ার্ড আছে বিশেষ করে আপনার সেটার এবং গেটার তৈরি করার জন্য
স্পেশাল কিওয়ার্ড, এটার নাম হচ্ছে সেট। তো এটা সেট দিলেও আপনার কাজ করবে, সেট না দিলে আপনি ভয়েড দিয়েও কাজ করতে পারেন, আপনার খুশি। বাট সেটটা দেওয়া হচ্ছে ডাটারকে আমাদেরকে কিওয়ার্ড দিয়ে দিছে সেটার এবং গেটার তৈরি করার জন্য, এই কারণে আমরা সেট ইউজ করি, গেট ইউজ করি। ঠিক আছে, তো জাভার ভিতরে আবার এরকম সেট এবং গেট ইউজ না করলেও চলে, ডিরেক্টলি মেথড ইউজ করলেও চলে, বাট ডাটা আমাদেরকে স্পেশালভাবে কিওয়ার্ড দিয়ে দিছে। তো এই হচ্ছে সেটার এবং গেটার। দেন হচ্ছে আমাদের কি আছে, বিডিআরআইএস নাম্বার। তো এটারও আমরা একটা সেটার বানাই আগে। তো সেট, দেন নাম সেট বিডিআরআইএস, অ্যান্ড এটার ভিতরে আমাদের কি পাবে, ভ্যালু পাবে। ভ্যালু টাইপ হচ্ছে ইন্টিজার ভ্যালু। সেম ভাবে আমরা এখানে বলবো যে যদি ভ্যালু 0 থাকে তাহলে তুমি কি করবা, সেট করবা। এটা হবে হচ্ছে আমাদের বিডিআরএস নম্বর। ঠিক আছে, দেন আমাদের গেট, জি গেটের ক্ষেত্রে সেম ইন্ট গেট, তারপর হচ্ছে বিডিআরআইএস নম্বর is equals to BDRIS নম্বর। ওকে, এখন আর ডিরেক্টলি কেউ আমাদের প্রপার্টি এভাবে করে নিতে পারবে না, প্রপার্টি চেঞ্জও করতে পারবে না। এখন তার কল করতে হবে কি, কাস্টমার ডট সেট এনআইডি নম্বর, এখানেও সেম ভাবে এনআইডি নম্বর, এখানে বিডিআরআইএস নম্বর। ওকে, তো এখানে প্রিন্টের ভিতরে কি আসছে, ও আচ্ছা এখানে কোলন ভুলে গেছি, সেভ। এখন আমরা কি করব, রান করব, দেখি কি হয়। তো আমাদের এটা কি প্রিন্ট হচ্ছে। ওকে, তো যখন আমরা সেটার গেটার না ঠিক করলাম তখন আমাদের কি হয়েছিল, এরর আসছিল। তো এখানে আপনার নতুন একটা কিওয়ার্ড দেখবেন সেট এবং গেট, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই, এটা জাস্ট একটা আমরা যেরকম ফাংশন ডিফাইন করি ভয়েড লিখে, জি ভয়েড লিখে আমরা কি বলি, যেটা কোনো কিছু রিটার্ন করে না। ঠিক আছে, একটা return ফাংশনের করে, হ্যাঁ। ডেফিনেশন যে ভয়েড দিয়ে শুরু করেন, অথবা ভয়েড না লিখলেও আপনার কি এইভাবে করে একটা ফাংশনের ডেফিনেশন করা হয়। সেট এবং গেট এটা হচ্ছে একটা টাইপ অফ ফাংশন, ফাংশনের একটা টাইপ। সেট ফাংশনের টাইপ হচ্ছে ও কোনো কিছু সেট করবে, ওকে তৈরি করা হয়েছে ওইটার জন্য। যার কারণে আপনি যখনই সেটের ভিতরে আপনি বিডিআরআইস নাম্বারটা যখন আপনি ব্যবহার করতেছেন কোনো একটা প্রাইভেট ম্যাথ বা প্রাইভেট ভ্যারিয়েবল, তখনও অটোমেটিকলি দেখেন এখানে আপনার কি সেট লেখা লাগতেছে না, সেট লেখা লাগতেছে লাগতেছে না, না, এখানে আপনার জাস্ট ভ্যারিয়েবলের নামটা দিলেই হইতেছে। বাট আপনার সামনে থেকে যে প্রাইভেট করার জন্য আমরা যে আন্ডারস্কোরটা ইউজ করছি, আন্ডারস্কোরটা উঠে দিলেই হচ্ছে। ঠিক আছে, আন্ডারস্কোরটা জাস্ট দেওয়া লাগবে না যখন আপনি এগুলোকে এখানে সেটার গেটারের ভিতরে এখানে ব্যবহার করবেন। বুঝলাম যে মূলত হচ্ছে সেটার গেটা ইউজ করা হচ্ছে আপনার প্রাইভেট ইয়ে থাকলে, হ্যাঁ, ভেরিয়েবল থাকলে। প্রাইভেট ভ্যারিয়েবল থাকলে যখন আপনি প্রাইভেট কোনো কিছু জি, চেঞ্জ করবেন হুম, বা আপডেট করবেন, তো এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেটার গেটারের কাজ। ওকে, সেটার গেটা। জি আমাদের ওয়েবসাইটটা যদি ওপেন করি, ওয়েবসাইটের ভিতরে কি কি আছে, ক্লাস অলরেডি শেষ, অবজেক্ট শেষ, ক্লাস অ্যান্ড অবজেক্ট শেষ, কনস্ট্রাক্টর শেষ, ডিফল্ট কনস্ট্রাক্টর শেষ, যেটা হচ্ছে আপনার এমটি জি, হ্যাঁ, কনস্ট্রাক্টর। আপনার নেম কনস্ট্রাক্ট আর এই যে জি নেমড হ্যাঁ, এবং প্যারামিটার কনস্ট্রাক্টর তো আছেই, ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে ডিফল্ট ভাবে থাকে যদি আপনি কোনো কনস্ট্রাক্টর না বিল্ড করেন। ধরেন কোনো কনস্ট্রাক্টর নাই, তার মানে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে। ডিফল্ট কনস্ট্রাক্টর দেখতে কিরকম হয়, ডিফল্ট কনস্ট্রাক্টর দেখতে হয় এরকম, ব্যাংক সরি ব্যাংক এমটি, ভিতরে কিছু নাই, এটাকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর। জি কোনো কিছু না দিলে আর ডিফল্ট ভাবে থাকে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। বলেন। জি হ্যাঁ বুঝতে পারছি। আর কি জানি বলতে নিলেন না একটু আগে। জি না বুঝতে পারছি, আর যেটা করে করা ছিল এটা হচ্ছে পজিশনাল এই কনস্ট্রাক্টর এই তো। হ্যাঁ, পজিশনাল কনস্ট্রাক্টর জি বা হ্যাঁ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বলে, যে প্যারামিটারাইজড ও, কনস্ট্রাক্টর। ঠিক আছে, ও, আচ্ছা।
দেন আছে কি আমাদের নেমড কনস্ট্রাক্টর। ও আচ্ছা, প্যারামিটারাইজে কি আপনার এই যে পজিশনালটাই বলে একই হইতো না? হ্যাঁ, প্যারামিটারাইজড পজিশনাল একই, মানে এক সেম টাইপের। ও জি জি। তো আমাদের মোটামুটি এই কটা শেষ, নেমড কনস্ট্রাক্টর শেষ। কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর, তো কনস্ট্যান্ট জি কনস্ট্রাক্টর আসলে ইজি। আমি অলরেডি কনস্ট নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে একবার ডিফাইন করলে কি জি হয় না, জি, হ্যাঁ চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না, হ্যাঁ। যখনই কনস্ট ইউজ করে দেওয়া হয় তখন হয়ে যায় কি কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর। তো এখানে কি বলছে, কান ডিফাইন্ড এ কনস্ট্রাক্টর ফর এ ক্লাস নন ফাইনাল ফিল্ডস। দ্যাট মিনস আপনার যখনই কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, আপনার ভ্যারিয়েবলগুলোকে ফাইনাল করতে হবে। আমাদের ভ্যারিয়েবলগুলোকে কি ফাইনাল করতে হবে, ফাইনাল ফাইনাল। ক্লিয়ার? হুম, তাহলে আমরা কি চাইলে জি কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর ইউজ করতে পারবো। যখন এই কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর ইউজ করে কোনো একটা অবজেক্ট তৈরি করা হবে, অবজেক্ট মিনস হচ্ছে আপনার এই অবস্ট্রাক্ট ক্লাসের তো অবজেক্ট আপনি তৈরি করতে পারবেন না চাইলেও। আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন এইগুলোকে, যেগুলো অবস্ট্রাক্ট না। সাপোজ আপনার এখানে আছে কি কাস্টমার, কাস্টমারের এগুলোকে আপনি ফাইনাল করে দেন। ফাইনাল, ফাইনাল মিনস হচ্ছে একবার ডিক্লেয়ার হলে সেকেন্ড টাইম চেঞ্জ হবে না, তাই না? জি ফাইনাল ফাইনাল। তো আমি যখনই সব কিছু ফাইনাল করে দিলাম, এখন কি বলছে, enable can't used as a setter because it's final। আচ্ছা, যেহেতু ফাইনাল করে দিছি তাইলে কি এটা সেট হবে না, তো আমরা ফাইনালটা এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, তো এভাবে করে ফাইনাল করে দিলাম। এখন আমরা চাইলে এখানে কনস্ট্যান্ট ইউজ করতে পারবো, বাট আমরা এখন পারবো না, কারণ হচ্ছে এনআইডি নম্বর এবং বিডিআরএস নম্বর আমরা কি করছি, দিস করে নিয়ে নিছি, যেটা ফাইনাল না। তো এই ধরনের যদি কোনো ক্লাস থাকে তাইলে আপনি কনস্ট চাইলেও ইউজ করতে পারবেন না। বাট আপনার যদি এইরকম ক্লাস হয়, যেমন এইটা, এটার ভিতরে আপনি চাইলেই ফাইনাল ইউজ করতে পারবেন। ফাইনাল ফাইনাল অ্যান্ড এটাকে কনস্ট। আমার প্রশ্ন আসতে পারে যে আমরা কখন এভাবে ফাইনাল ইউজ করব, কখন কনস্ট্যান্ট ইউজ করব, বুঝবো কিভাবে? আসলে জি জি, এটা বোঝার কিছু নাই, এটা হচ্ছে এক একজনের স্ট্র্যাটেজি। আমি বেসিক্যালি সবসময় কিওয়ার্ডগুলোকে অনেক বেশি মেনটেন করি। যেমন এভাবে আমি ডিরেক্টলি কখনো ইন্টিজার টাইপ দিয়ে ডিরেক্টলি ভ্যারিয়েবলের নাম লিখি না। আমি যেটা করি, যদি আমার ভ্যারিয়েবলটা পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন না পড়ে, তাহলে আমি ডিরেক্টলি ফাইনাল কিওয়ার্ডটা উল্লেখ করে দিই। যেমন ফাইনাল স্ট্রিং, তারপর স্ট্রিংয়ের নাম, ফাইনাল ইন্টিজার, তারপর ভ্যারিয়েবলের নাম। তো এটা হচ্ছে কোড লেখার একটা স্ট্র্যাটেজি। ফাইনাল ইউজ করা ভালো, কনস্ট্যান্ট ইউজ করাও ভালো। মানে আপনি যদি কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করেন জায়গা মতো, তাহলে আপনার কোডের যে আপনার অ্যাপ্লিকেশনের যে পারফরমেন্স সেটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে? কনস্ট্যান্ট ক্লাসের পারফরমেন্স সবসময় একটু ভালো থাকে এবং আপনাকে কোড এডিটর অলওয়েজ সাজেস্ট করবে যে কনস্ট্যান্ট ইউজ করার জন্য। ঠিক আছে? যেমন এখানে দেখেন, এখানে অলরেডি একটা সাজেশন মেবি চলে আসছে। আনইউজড ইম্পোর্ট, তো সাজেশন চলে আসার কথা ছিল। আচ্ছা, পূবালী ব্যাংক আনকমেন্ট করছে। এখানে তো কনস্ট্যান্ট দেওয়া উচিত ছিল। কনস্ট, আচ্ছা এটা তো মেথডের ভিতরে, সরি, মেথডের ভিতরে কনস্ট্যান্ট ইউজ করা যাবে না, ক্লাসের ভিতরে আমাদের ইউজ করতে হবে। এই পূবালী ব্যাংকের যদি কোনো ইনস্ট্যান্স আমরা নতুন অন্য কোনো ক্লাসের ভিতরে তৈরি করি, তাহলে আমরা ওইটার সামনে আমরা কি ইউজ করব, কনস্ট্যান্ট। যখনই আপনার কোনো ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টরের ভিতরে যদি কনস্ট্যান্ট উল্লেখ থাকে, তখন আপনি ওই ক্লাসটার যখন অবজেক্ট তৈরি করবেন, যেমন আমরা এখানে কি করতেছি, অবজেক্ট তৈরি করতেছি না, করতেছি, আমরা অবজেক্ট তৈরি করতেছি কোথায়, একটা ফাংশনের ভিতরে। ফাংশনের ভিতরে। আমরা যদি এটাকে ফাংশনের ভিতরে না তৈরি করে আমরা একটা ক্লাসের ভিতরে তৈরি করি, করতে পারবো? ক্লাস টিউটোরিয়াল, কারণ প্রোগ্রামের নিয়ম হচ্ছে আপনি নতুন নতুন ক্লাস তৈরি করে করে কাজ করেন। যখন একটা নতুন ফাইল তৈরি করবেন, নতুন একটা ক্লাস তৈরি করবেন। তো এই হচ্ছে একটা ক্লাস। এখন এই ক্লাসের ভিতরে ধরেন আমি পূবালী ব্যাংকের একটা ইনস্ট্যান্স তৈরি করব, এটাকে কি করলাম, কপি করলাম। ঠিক আছে? পূবালী ব্যাংক, দেন আছে কি আমাদের আইএফআইসি ব্যাংক, কপি আইএফআইসি ব্যাংক। ঠিক আছে?
জি only static fields can declared as a const try static okay তো এখানে আপনাকে কোরিডোর সাজেশন দিয়ে দিবে যদি আপনার কোনো কিছু মিস্টেক হয় তো কি করতেছি আমরা কনস্ট্যান্স ইনস্ট্যান্স তৈরি করছি এটা কি হয়েছে আমাদের কনস্ট্যান্ট ইনস্ট্যান্স এইটা আমাদের একবার ডিক্লেয়ার করার পরে এটা কখনো চেঞ্জ হবে না এবং এটাকে কখনো লেট রাখা যাবে না অর্থাৎ এমন করা যাবে না যে আপনি এক লাইনে ডিক্লেয়ার না করে আপনি পরবর্তীতে ডিক্লেয়ার করবেন আপনি চাইলেই পারবেন না পরবর্তীতে ডিক্লেয়ার করতে এরর দিচ্ছে দেখছেন বাট আপনি চাইলে যে পূবালী ব্যাংক যেটা কি আছে আমাদের কনস্ট্যান্ট নাই ঠিক আছে কনস্ট্যান্ট নাই আমরা এটাকে কি করতে পারবো আমরা এইখানে ডিক্লেয়ার না করে আমরা চাইলে বলতে পারি নিচের লাইনে পূবালী ব্যাংক এন্ড এটা হচ্ছে লেট the variable must be declared using const constructor কেন ও কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর দিয়ে কেন তৈরি করতে বলবে লেট পূবালী ব্যাংক পূবালী ব্যাংক variable must be declared using constructor of final variable vertex name ওকে এটা ভিতরে কি ফাইনাল করছিলাম নাকি কোনো কিছু ও আচ্ছা প্যারেন্টটাকে কনস্ট্যান্ট রাখছে এই কারণে আর কি ওখানেও কনস্ট্যান্ট ইউজ করতে বলতেছে তো আমি চাইলে প্যারেন্ট থেকে কনস্ট্যান্টটা উঠিয়ে দিতে পারি তাইলে দুইটার তফাৎটা দেখাতে পারবো constant constructor non constant constructor উঠিয়ে দিলাম এন্ড এখান থেকে আমাদের এটা কনস্ট্যান্ট উঠিয়ে দিলাম আমি আপাততর জন্য সেটার গেটার গুলোকে উঠিয়ে দিচ্ছি হ্যাঁ জাস্ট জি জি দেখানোর জন্য কনফিউজ হওয়ার কিছুই নাই ঠিক আছে কনস্ট আমি একটা সিম্পল একটা ক্লাস বানিয়ে নিলাম কোনো প্রাইভেট ফিল্ড ছাড়া ঠিক আছে এন্ড উপর থেকে এখানে কনস্ট্যান্ট ছিল আমরা প্যারেন্ট থেকে কনস্ট্যান্ট রিমুভ করে দিলাম আমরা জাস্ট একটা সিম্পল আমরা একটা ক্লাস বানাইলাম যেটা হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা তো কনস্ট্যান্ট যখন আমি ডিক্লেয়ার করলাম এগুলোকে আমি আপাতত স্কিপ করি এটা কি বলছে ভ্যারিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার ইউজিং কনস্ট কনস্ট্রাক্টর তো এখানে কি বলছে কনস্ট কনস্ট্রাক্টর দিয়ে ডিক্লেয়ার করতে বলছে তো চলেন এটাকে কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করি ফাইনাল এটাকে ফাইনাল নিয়ে নিতে হবে ফাইনাল পূবালী ব্যাংক এখানে এগুলো যা ছিল এগুলোকে কমেন্ট আউট এটারও পজিশনাল আর্গুমেন্ট ছিল না কপি and paste. Final customer is equals to new customer দিতে হবে হচ্ছে ব্যাংক ব্যাংক হচ্ছে আইএফআইসি ব্যাংক and আইএফআইসি ব্যাংক দেন হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স যে কোনো একটা ব্যালেন্স অ্যাকাউন্ট নম্বর যে কোনো একটা নম্বর ওকে আচ্ছা আমাদের এই কাস্টমার ভিতরে কি ছিল এটার ভিতরে আসছিল একটা কনস্ট্যান্ট আপনার কিওয়ার্ড তো এখন আমি চাইলে এই কাস্টমারটাকে আমি কনস্ট্যান্ট কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করতে পারবো কিভাবে আমরা এখানে কনস্ট্যান্ট টাইপ লিখব কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লেখার জন্য অবশ্যই এটাকে কি করতে হবে স্ট্যাটিক করতে হবে স্ট্যাটিক কনস্ট কাস্টমার
কিন্তু এখানে আবার একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে আইএফএসি ব্যাংক, যেটার ভিতরে কি নাই, কনস্ট্যান্ট নাই। তো যখনই আপনি কনস্ট্যান্ট ইউজ করবেন অবশ্যই আপনার সব কিছু কনস্ট্যান্ট থাকতে হবে। আপনার ওইটার ভিতরে যদি কোনো নন কনস্ট্যান্ট ফিল থাকে তাইলে আবার সেটাকে ঝামেলা করবে। তো এইটার ভিতরে এরকম ঝামেলা করতেছে যে কনস্ট্যান্ট দেওয়া হয় নাই। তবে আবার কনস্ট্যান্ট দিলে তাইলে আবার অন্য জায়গায় সমস্যা, যেটা হচ্ছে এইখানে এখানে আমাদের আবার কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে। ও প্যারা। ওকে, তখন আমরা কি করতে পারছি, এটা কনস্ট্যান্ট ইউজ করে ব্যবহার করতে পারতেছি। এই কনস্ট্যান্ট ইউজ করলে তখন আপনি কাস্টমারের ভিতরে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছু আপডেটও করতে পারবেন না। তো চলেন দেখি কাস্টমার, সরি এখানে না, এটা হবে হচ্ছে আমাদের এইখানে, যেহেতু এটা আমাদের একটা ক্লাস, আমাদের এটা কি আছে, একটা ক্লাসের ভিতরে সব কিছু, তাই তো? এখন এই ক্লাসের ভিতরের এলিমেন্টগুলোকে কি আমাদের অ্যাক্সেস করতে হবে। তো আমি যেহেতু প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট হচ্ছে মেইন, তো আমি অ্যাক্সেস করব, এই কারণে আমি এই ক্লাসের একটা কি করব, ইনস্ট্যান্স তৈরি করব। তো ফাইনাল ইনস্ট্যান্স ইজ ইকুয়ালস টু টিউটোরিয়াল। এখন এই টিউটোরিয়ালের ভিতরে আমাদের ইনস্ট্যান্সের ভিতরে আমাদের কি আছে, কাস্টমার আছে। কাস্টমার কি আছে, স্ট্যাটিক টাইপ আছে। আচ্ছা, স্ট্যাটিক টাইপ করলে তো আমাদের ইনস্ট্যান্স লাগবে না, আমরা ডিরেক্টলি এখানে বলতে পারি টিউটোরিয়াল ডট কাস্টমার। ঠিক আছে, এই কাস্টমারকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কাস্টমারের ভিতরে যা কিছু আছে আমরা সেগুলো অ্যাক্সেস পাবো, কিন্তু এগুলোকে চাইলে আমরা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। কি বলছে, অ্যাকাউন্ট ব্যালেন্স কান্ট বি ইউজড সেটার বিকজ ইটস ফাইনাল। অ্যাকাউন্ট ব্যালেন্স কি আছে, আমাদের ফাইনাল অবস্থায় আছে। আমরা এগুলোকে কি করছিলাম, ফাইনাল করে দিয়েছিলাম না সব কিছু। এই যে কাস্টমারের ভিতরে সব কিছু কি ফাইনাল, দ্যাট মিনস আমাদের কি এগুলো কোনোটাই চেঞ্জ হবে না। এগুলো তো চেঞ্জ হবে না, হবে নাই। পাশাপাশিভাবে এই কাস্টমারের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা চাইলেই নিচের লাইনে আমরা কাস্টমারের নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। দেখেন সাজেশনই দিবে না। কাস্টমারের নতুন ইনস্ট্যান্স তৈরি করা যাবে, যাবে না। ওকে, তার মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে একেবারে ফিক্সড, আপনি যা যা লিখবেন একেবারে টাইপ টু টাইপ ফিক্সড হবে। যেখানে আপনি যা লিখবেন ওটা একেবারে ফিক্সড হয়ে যাবে, আপনি ওটা অ্যাক্সেস করতে পারবেন, বাট কখনোই মডিফাই অথবা চেঞ্জ করতে পারবেন না। অ্যাজ এ ভ্যারিয়েবলের আগে কনস্ট্যান্ট ইউজ করলে যেরকম কাজ করে, কোনো ক্লাসের আগে কনস্ট্যান্ট ইউজ করলেও সেমভাবে কাজ করে। কনস্ট্রাক্টরের ভিতরে আপনি এভাবে করে কনস্ট্যান্ট ইউজ করবেন, তাহলে এই ক্লাসের যে আপনার প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো কি আর চেঞ্জ হবে না। ঠিক আছে, এই সেমভাবে আপনি এই ক্লাসের আগেও ফাইনাল ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফাইনাল, তো এই কিওয়ার্ডগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আবার কিওয়ার্ডগুলো ব্যবহার করা ছাড়াও প্রোগ্রাম লেখা যাবে, তাতেও অসুবিধা নেই। বুঝতে পারছেন? দেন আমাদের কি আছে, এই যে ইনহেরিটেন্স অফ কনস্ট্রাক্টর, এটা তো দেখছি। সুপার, সুপার আমরা অলরেডি দেখছি। সুপার হচ্ছে আপনার প্যারেন্ট ক্লাস থেকে কোনো কিছু নিয়ে আসতে হলে কি ব্যবহার করতে হয়, হ্যাঁ সুপার ইউজ করতে হয়। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থেকে কিছু নিয়ে আসতে হলে, সেটা অ্যাবস্ট্রাক্ট হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাও হইতে পারে। অ্যাবস্ট্রাক্ট না হলেও কিন্তু সমস্যা নাই। আমার যদি এটা যদি অ্যাবস্ট্রাক্ট নাও হয় তাহলেও কি করবে, সুপার কাজ করবে। সুপারের মূল উদ্দেশ্য কি, প্যারেন্ট ক্লাস থেকে কোনো কিছু নিয়ে আসা। সেটা অ্যাবস্ট্রাক্ট হইলেও অসুবিধা নাই, অ্যাবস্ট্রাক্ট না হইলেও কি অসুবিধা নাই। বুঝতে পারছেন? অ্যাবস্ট্রাক্ট দিয়ে আর কি মূলত একেবারে লক করে ফেলে, অ্যাবস্ট্রাক্টের উদ্দেশ্য হচ্ছে সেইটা। এখন অ্যাবস্ট্রাক্টের সাথে আবার সুপারের কোনো সম্পর্ক নাই, সুপারের সম্পর্ক হচ্ছে প্যারেন্ট ক্লাসের সাথে। ওকে, আর এই অ্যাবস্ট্রাক্টের এখন আবার একটা অল্টারনেটিভ আছে, যেটা হচ্ছে সিল্ড। সিল্ড, সিল্ড কি ইউজ করা যাবে, ভেরিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার ইউজিং কিওয়ার্ড const final var the name। আচ্ছা, সিল্ড ক্লাস তো আগে দেখছিলাম। সিল্ড, এই যে সিল্ড, আচ্ছা এই যে সিল্ড। তো সিল্ডটা অনেকটা অ্যাবস্ট্রাক্টের মতো কাজ করে, দুইটাই চাইলে ইউজ করা যায়।
তো অত কিছু নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, সিল্ড নিয়ে অবস্ট্রাক্টটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তো ইনহেরিটেন্সটা অলরেডি আমাদের কি কমপ্লিট না? জি জি, ইনহেরিটেন্স, হ্যাঁ। ইনহেরিটেন্স কি? কোনো একটা ক্লাসের কোনো একটা চাইল্ড তৈরি করা, যেটার ভিতরে Child, প্যারেন্ট হ্যাঁ, ক্লাসের সব ফিচার, প্যারেন্ট ক্লাসের যাবতীয় যত বৈশিষ্ট্য সব কিছু নিয়ে এসে জি, জি। নতুন একটা ক্লাস তৈরি করাই হচ্ছে ইনহেরিটেন্স। তো এখানে দেখেন এক্সাম্পল দিছে, একটা ল্যাপটপ ক্লাস তৈরি করছে, তারপর কি করছে, একটা ম্যাকবুক বানাইছে, এক্সটেন্ড করছে ল্যাপটপকে। এই ম্যাকবুকের পর ও চাইলে কি করতে পারে, আর একটা উইন্ডোজ উইন্ডোজ ল্যাপটপ তৈরি করতে পারে, একটা লিনোভো ল্যাপটপ তৈরি করতে পারে, সবগুলোকে কি করবে, এক্সটেন্ড করবে ল্যাপটপের সাথে। তো এটাই হচ্ছে ইনহেরিটেন্স। সুপার শেষ, পলিমরফিজম অলরেডি শেষ। পলিমরফিজমে যদি আমরা আসি, কি করছে, ওভাররাইড। পলিমরফিজমের মেইন কনসেপ্ট হচ্ছে ওভাররাইড করা। প্যারেন্ট ক্লাসের কোনো একটা ডিফল্ট আর কি, প্যারেন্ট ক্লাস অলরেডি ডিফাইন আছে কোনো একটা ফাংশন, সেই ফাংশনটাকে ওভাররাইড করে আবার নতুন ফিচার দেওয়া বা নতুন ফাংশনের কার্যক্রম দেওয়াকেই হচ্ছে পলিমরফিজম বলে। দেন হচ্ছে স্ট্যাটিক অলরেডি শেষ। স্ট্যাটিক মিনস হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি না করে সেই ক্লাসের কোনো একটা প্রপার্টিকে অ্যাক্সেস করা, ঠিক আছে? দেন হচ্ছে অবস্ট্রাক্ট ক্লাস অলরেডি শেষ। ইনাম, এখানে একটা নতুন একটা কনসেপ্ট আসছে আপনার, ইনাম। ওকে, তো ইনামটা কি? ইনামটা কখনো এর আগে ইউজ করছেন, পরিচয় আছে? না, ইনামের নাম শুনছিলাম, তবে এই নামটা ওইভাবে ইউজ করা হয় নাই। ইনাম ইউজ করার জন্য আপনার ইনামের একটা কিওয়ার্ড আছে, যেটার নাম হচ্ছে ইনাম। ইনাম, ইনাম দেওয়ার পর ইনামের হচ্ছে নাম। বেসিক্যালি ইনামটা কেন ইউজ করা হয় আগে আমাদের এটা জানতে হবে। ইনামটা ইউজ করা হচ্ছে কোনো টাইপ ডিফাইন করার জন্য। সাপোজ আমি যদি আপনাকে বলি জেন্ডার নামে আমি একটা ইনাম তৈরি করব, জেন্ডার, ঠিক আছে? জেন্ডার, জেন্ডার নামে আমি কি করলাম, একটা ইনাম তৈরি করলাম। এখন এই জেন্ডারের ভিতরে কি কি থাকতে পারে, ফিমেল, ফিমেল, এটা বড় হাতের ক্যাপিটালে লেখা যায় অথবা ছোট হাতেরও লেখা যায়, অসুবিধা নেই। ফিমেল থাকবে, মেল থাকবে, আর কি আছে, এটা আদার্স। আদার্স। এই হয়ে গেল কি একটা টাইপ, মানে জেন্ডার টাইপ। এখন সাপোজ এই যে কাস্টমারটা, এই কাস্টমারটা মেল না ফিমেল বুঝবো কিভাবে? আমরা এখন বলতে পারি যে কাস্টমারটা যখন ক্রিয়েট হবে, অর্থাৎ একটা কাস্টমার যখন রেজিস্টার হবে, তখন তার জেন্ডার ডিফাইন করে দিতে হবে, জেন্ডার, জেন্ডার। আমরা অ্যাজ এ টাইপ হিসেবে কি করতে পারতেছি, ব্যবহার করতে পারতেছি ইনামটাকে, ঠিক আছে? অ্যান্ড আমাদের অবশ্যই এখানেও দিস দিয়ে এটাকে নিয়ে নিতে হবে, দিস ডট জেন্ডার। ওকে, এখন আমরা এখানে আসবো, এখানে দেখেন এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সের এখানে অলরেডি রোড দিচ্ছে যে আমাদের একটা প্যারামিটার লাগবে, প্যারামিটারটা হচ্ছে জেন্ডার। তো জেন্ডার আমরা পাবো, এই যে দেখেন এখন আমি জেন্ডারকে যখনই কল করতেছি, জেন্ডার ডট দিচ্ছি, এখানে দেখেন ফিমেল, মেল, আদার্স চলে আসছে। তো আমাদের এখন আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা ফিমেল দিয়ে দিলে ফিমেল, মেল দিয়ে দিলে মেল। ওকে, তো আমাদের কাস্টম টাইপ যখন আমাদের ডিফাইন করা লাগতে পারে এই ধরনের ছোটোখাটো, আমরা চাইলে কি করতে পারি, ইনামের ব্যবহার করতে পারি। ওকে, এখন এই ইনামের আসলে ভ্যালুটা কি, প্রশ্ন আসতে পারে যে ইনাম যে আমি দিলাম, এই যে ইনামটা দিলাম জেন্ডার ডট মেল, এটার অ্যাকচুয়াল ভ্যালুটা কি? তো চলেন অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা একটু প্রিন্ট করে দেখি। তো প্রিন্ট করার জন্য আমি এখানে একটা স্ট্যাটিক মেথড বানাইতেছি, স্ট্যাটিক void টেস্ট। স্ট্যাটিক কেন বানালাম, যেন আমার ইনস্ট্যান্স বানানো না লাগে। ওকে, প্রিন্ট কাস্টমার ডট জেন্ডার, সেভ। অ্যান্ড এখান থেকে আমাদের মেইন ফাংশন থেকে আমরা বলবো টিউটোরিয়াল ডট
টেস্ট রান করলাম, দেখি কি আসে। আসছে কি জেন্ডার ডট মেল। দ্যাট মিন্স ইনামের কোনো অ্যাকচুয়াল কি নাই, ভ্যালু নাই। ইনামে আপনি যেটা লিখবেন এইটাই ওইটার ভ্যালু হয়ে যাবে, জেন্ডার ডট মেল। ঠিক আছে, এখন আপনি ধরেন চাইতেছেন যে আমার তো জেন্ডার ডট মেল পুরোটা আসলে তো হবে না, ধরেন আপনি ডাটাবেজে স্টোর করবেন একজন ইউজার, তো ইউজারের জেন্ডারের ভিতরে যদি এরকম জেন্ডার ডট মেল পুরোটা চলে আসে তাহলে তো সমস্যা সমস্যা না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জেন্ডার ডট এখানে দিলে আরেকটা জিনিস পাবেন যেটা হচ্ছে নেম। ইনামের ভিতরে এরকম একটা নেম পাওয়া যায়, তো আমি নেম দিলাম। এখন যদি আমি এটাকে রান করি দেখেন কি আসে, শুধু মেল আসছে। তাহলে ইনামের ভিতরে আমরা যখন এভাবে নেম ইউজ করি তখন এই যে ইনামটা জেন্ডার, এই জেন্ডারের ভিতরে এই যে আমাদের প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো ডিরেক্টলি অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে করে আমরা টাইপ কাস্টিং এর জন্য কি করতে পারি, ইনাম ব্যবহার করতে পারি কাস্টম টাইপ ডিফাইন করার জন্য, কাস্টম ভ্যালু এভাবে করার জন্য, যেগুলো আমাদের মানে সবসময় মানে ফিক্সড থাকে। যেমন জেন্ডার ফিক্সড থাকবে, মেল ফিমেল আদার্স, এর বাইরে তো জেন্ডার হয় না, যদি হয় দুই একটা সেগুলো আমরা ইনামের ভিতরে অ্যাড করে নিব। তাইলে আর কেউ ভুলবশত মেলকে আপনার MELE বা কোনো স্পেলিং মিস্টেক করার কোনো সুযোগ নেই, ডিরেক্টলি সিলেক্ট করে দিবে যে মেল ফিমেল বা অন্য কিছু। তো এটা হচ্ছে ইনাম। অ্যাডভার্টাইজ চলে আসলো, এখানে সেম ভাবে ওইভাবেই বলছে ইনাম। এই যে ইনাম ডেজ সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে, এগুলো হচ্ছে ইনাম। আর ইনাম বেসিক্যালি হয় হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যে ভ্যালুগুলো কনস্ট্যান্ট আপনি ওগুলোকে ইনামের ভিতরে রাখতে পারেন। কনস্ট্যান্ট মিন্স কোনো কিছু চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল কোনো ভ্যালু। যেমন ফিমেল তো আনচেঞ্জেবল, ফিমেল তো ফিমেলই, মেল তো মেলই, এটা তো আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্য বর্তমানে ট্রান্সজেন্ডার তৈরি হয়েছে, মেল থেকে ফিমেল হয়ে যায়, তো ওইটারও অ্যাড করে দিতে হবে ইনামের ভিতরে ট্রান্স দিয়ে। দেন হচ্ছে কি ইন্টারফেস। তো ইন্টারফেসের ভিতরে কি আছে, ক্লাস ইন্টারফেস কোড, এটা আমরা কালকে দেখবো না। ইন্টারফেস মিক্সিং ফ্যাক্টরি, এটা কালকে দেখবো। ওকে, তো আমাদের মোটামুটি কিন্তু একবারে টপ থেকে প্রায় অনেক কিছু শেষ। তো এই পর্যন্ত মানে আপনার কোন কনসেপ্টটা বুঝতে বাকি আছে? জাস্ট কনসেপ্ট? আমার ভাইয়া এই যে আপনার এই যে কি বলে টাইম শেষ হওয়ার আগে ওইটা মোটামুটি ওখানে বুঝতে পারছি, আর এগুলো মনে করেন আবার আমার দেখতে হবে, মানে একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে দেখলে আশা করা যায় যে ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যেগুলো বুঝতেছি আপনি না জাস্ট আপনাকে চারটা বিষয় মাথায় রাখবেন, এই চারটা বিষয় মনে রাখবেন, তাইলে আপনার সবকিছু ধরবেন ক্লিয়ার। আমরা কিন্তু অ্যাকচুয়ালি চারটা জিনিসই শিখছি, কিন্তু আমরা যখনই এইখানে ওয়েবসাইটে আসলাম আমাদের দেখলাম যে অনেক কিছু আমাদের অলরেডি হয়ে গেছে। হ্যাঁ 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 এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা ভিডিও তো রেকর্ড হইতেই আছে, অসুবিধা নেই। আমাদের শিখতে হবে ইনক্যাপসুলেশন, অবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। এই চারটা প্রসেস যদি আপনি করতে পারেন, এগুলো হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ, এই চারটা কনসেপ্ট যখনই আপনি করতে যাবেন অটোমেটিকলি দেখবেন আপনি করা শেষ হওয়ার পর আপনি এখানে আসবেন, আইসা দেখবেন যে কিরা আমার তো মোটামুটি সব কিছু হয়ে গেছে। ওকে, তাহলে ক্লাসের ভিডিওটা রেকর্ড আছে, আপনি বাসায় আরেকবার দেখবেন, আর ওগুলো দেখে জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার হবেন। এগুলো প্র্যাকটিস করার কিছু নেই, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার বিষয়। ঠিক আছে, ওপিগুলো হচ্ছে মাথায় কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হয়ে যাবে অটোমেটিকলি। নেক্সট ক্লাসে ইন্টারফেস, মিক্সিং, ফ্যাক্টরি কনস্ট্রাক্টর অ্যান্ড জেনারিক টেরের এখানে যা আছে, যদিও ওটার তেমন খুব একটা দরকার হবে না, তবুও দেখাই দিব না। ওকে, জি হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে রাত অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে কথা হবে। কালকে মিস হচ্ছে আবার কালকের পরের দিন, হ্যাঁ কালকে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে।